idea of the importance of being earnest, I will briefly speak about the text, but before that, I have to tell you a few interesting things about the period when the importance of being earnest was being written. If you are having your notebooks and copies, please take a few detailed information, and these are very handy for your UGC net as well. Okay. One is the subtitle of the play. The subtitle of the play is A Trivial Comedy for Serious People. I'll come to the point why the subtitle is important. Just for now, you remember that the subtitle of the play is A Trivial Comedy for Serious People. It was first performed on 14th of February 1895. 14th of February 1895, it was first performed in St. James Theatre, London. Okay, now you see, as you can understand by the very year of its production, publication became much later. The production, I'm sure you all know যে আমরা যখন একটা নভেল পড়ি, নভেলের বার্থ ডেট হিসেবে আমরা সেই নভেলটা যবে ছাপা হয়েছে সেইটার সালটাকে মনে রাখি, কিন্তু যখন আমরা নাটক পড়ি নাটকের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা হয়। নাটকের ক্ষেত্রে কি হয়, নাটকের ক্ষেত্রে আমরা যবে সেটা প্রথম মঞ্চস্থ করা হয়েছে বা ফার্স্ট টাইম স্টেজড সেটাকে আমরা মনে রাখি। তো একটা নেটেড ট্রিক কোয়েশ্চেন আছে, when was importance of being earnest published, when was importance of being earnest staged? খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, আলাদা প্রশ্ন, মনে রাখবে। ওকে, কারণ যতই এমএ পড়ো আর যাই করো ঘুরে ফিরে তো নেটটাই একটা ইস্যু। আচ্ছা, এবার কামিং টু দ্য নেক্সট পার্ট, সেটা হচ্ছে যে টাইম ফ্রেমটার মধ্যে আমরা অস্কার ওয়াইল্ড বা দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টকে রাখি, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড বা লেট ভিক্টোরিয়ান পিরিয়ড। এবার ভিক্টোরিয়ান পিরিয়ডের কি কি ক্রাইসিস আমি পরের দিকে যাচ্ছি, কিন্তু 1895 মানে কি, মানে একদম লেটের দিকে যাচ্ছে, মানে 1900 তো শেষ হয়ে যাবে, 1895 মানে হচ্ছে মানে সরি 1902 তে এসে শেষ হয়ে যাবে, কিন্তু ওই 1902 ওই সময়টা শেষ হচ্ছে, তাই একদম শেষের দিকে। সেই সময় কিন্তু আর্লি ভিক্টোরিয়ান ক্রাইসিসটা অনেকটাই চলে গেছে, একটা বড়সড় পলিটিক্যাল ইভলিউশন হয়েছে, সমাজে পরিবর্তন দেখা গেছে, নিউ ওমানরা চলে এসছে। 1890s যখন বার্নার্ড শ লিখছেন তখন আমরা নিউ ওমান দেখছি, আমরা ক্যান্ডিডা পড়ছি, আমরা উইন্ডামেয়ার্স ফ্যান পড়ছি, আমরা দেখতে পাচ্ছি মহিলারা পাল্টে যাচ্ছে। কেমন ভাবে পাল্টে যাচ্ছে, সেই মহিলাদের নিজস্ব স্বাতন্ত্র্য মতামত গ্রো করছে। কিসের ব্যাপারে, তারা কি সবাই চাকরি করছে না, কিন্তু সামহাও তাদের একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, সে বাবার সম্পত্তি হোক, বরের সম্পত্তি হোক, যার সম্পত্তি, তাদের একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে। এমনকি মহিলাদের কিছু এমন প্রফেশন দেখানো হচ্ছে যেমন কিনা প্রস্টিটিউশন। উইন্ডামেয়ার্স ফ্যানে একটা প্রস্টিটিউশনের হিন্ট দেওয়া আছে, সলিড হিন্ট। সেখানে দেখাচ্ছে যে মহিলারা, এখানে প্রস্টিটিউশন ইজ জাস্ট নট আ প্রফেশন, এখানে প্রস্টিটিউশনের থ্রু দিয়ে বোঝানো হচ্ছে কি, যে মহিলাদের একটা স্বাতন্ত্র চিন্তা ভাবনা, তাদের একটা আইডেন্টিটি গ্রো করে গেছে, এবং তার মানে হচ্ছে সমাজের স্তরের বিভিন্ন মানুষদের একটা নিজস্ব এজেন্সি গ্রো করে যাচ্ছে, যেটা আর্লি ভিক্টোরিয়ান বা মিড ভিক্টোরিয়ানে ছিল না। এবার কেন হঠাৎ করে মনে হচ্ছে যে ম্যাম হঠাৎ জেন্ডার নিয়ে কথা বলতে শুরু করলেন, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট? তার কারণটা খুব সিম্পল। আমরা যে অথরটাকে নিয়ে কথা বলবো বা যে অথরটিকে নিয়ে কথা বলবো, হুজ অস্কার ওয়াইল্ড, অস্কার ওয়াইল্ডের কিন্তু শুধু সাহিত্যকর্মটাই ইম্পর্টেন্ট নয়, অস্কার ওয়াইল্ডের সাহিত্যকর্ম ছাড়াও তার কিন্তু সমাজের প্রতি একটা সাংঘাতিক অবদান ছিল। এবার সব অবদান তো এরকম হয় না যে আমি খুব ভালো লোক, আমি 100টা স্কুল করেছি, এটাই শুধু অবদান, তা নয়। কিছু মানুষ থাকেন যারা সমাজকে 100 বছর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। The leap of 100 years is not a matter of joke. Oscar Wilde was one of those kind of people. কেমন ব্যাপার সেটা না, অস্কার ওয়াইল্ড ওয়াজ হোমোসেক্সুয়াল। এবার হোমোসেক্সুয়ালিটিতে তো ভীষণ একটা ভিক্টোরিয়ান লোকজনদের কাছে তো ওরে বাবারে কি সাংঘাতিক, এরকম তো হওয়া উচিত নয়, কেন হোমোসেক্সুয়াল, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু অস্কার ওয়াইল্ড ওয়াজ ভেরি ভেরি রেসপন্সিবল টুয়ার্ডস হিজ রিলেশনশিপ। ওকে, এবার
একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা দিয়ে আমি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টের মধ্যে ঢুকবো তোমাদের সাথে। সেটা হচ্ছে যে রাত্রিবেলা এইটার প্রথম মঞ্চস্থ হবে মার্কেস অফ কুইন্সবেরি। মনে রাখবে, মার্কেস কিন্তু একটা পজিশন, যেমন আমরা বলি বরানগরের জমিদার, সেরকমই মার্কেস অফ কুইন্সবেরি। কুইন্সবেরির যে মার্কেস, সে কুইন্সবেরির মার্কেসের ছেলের নাম ছিল লর্ড অ্যালফ্রেড ডগলাস। কি নাম ছিল? লর্ড অ্যালফ্রেড ডগলাস। টেনিসনের সাথে গোলাবে না, প্রচুর জায়গায় দেখি টেনিসন লিখেছে লোকজন। লর্ড অ্যালফ্রেড ডগলাস, মনে রাখবে। লর্ড অ্যালফ্রেড ডগলাস অস্কার ওয়াইল্ডের প্রেমিক ছিলেন। হ্যাঁ, তাদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু দেখো, আমরা ভাবি রোমিও জুলিয়েট সবসময় একটি ছেলের সঙ্গে একটি মেয়ের একটি সম্পর্ক, বাড়ির লোকজন মানলো না, মরে গেল বেচারা। কিন্তু শুধু কি ছেলের সঙ্গে মেয়ের অসম সম্পর্ক হয়? না, ছেলের সঙ্গে ছেলের অসম সম্পর্ক হতে পারে। প্রবলেমটা ছেলে মেয়ের নয়, প্রবলেমটা অসম সম্পর্কে। এখানে হলো কি, মার্কেজের ছেলের সঙ্গে একটা কোথাকার প্লে রাইট বা একটা বড়লোক প্লে রাইট হলেও সে তো প্লে রাইট আফটার অল, এটা তো এরকম সম্পর্ক মেনে নেওয়া যায় না। তার মধ্যে আবার দুজনেই সেম জেন্ডারের, আরো মেনে নেওয়া যায় না। তো এই মার্কেস ভদ্রলোক কি করলেন? মার্কেস ভদ্রলোক ঠিক করলেন যে ছেলেকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ছেলেকে কি করে শিক্ষা দেব না, তার যে প্রেমিকের আজকে রাত্রিবেলা নতুন নাটক উদ্বোধন হচ্ছে, নাটকের শেষে তোমরা দেখেছো নাটক বা সিনেমার শেষে একটা থ্যাংক ইউ লেখেন, সিনেমাতে হয় না, নাটকে সবাই দাঁড়ায়, দাঁড়িয়ে এরকম বো ডাউন করে, ধন্যবাদ আপনার এসছেন বলে থ্যাংক ইউ যখন করবে, একটা পচা সবজির একটা বোকে, ফুলের যেরকম বোকে হয়, পচা সবজির বোকে ছুঁড়ে মারবে, এরকম একটা দাবি ছিল মার্কেজের। কিন্তু লাস্ট মোমেন্টে অস্কার ওয়াইল্ড আর ডগলাস এটা জানতে পেরে যায় এবং পুলিশকে বলে এই ভদ্রলোক এরকম করতে চলেছেন, আমার শোটা নষ্ট করে দেবেন, এটা কিন্তু আমরা চাইছি না। তো ওনার টিকিটটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দেওয়া হয়। এতে মার্কেস প্রচন্ড রেগে যায়। ওই ফুলের বোকে, সবজির বোকে টোকে ছুঁড়ে যে জিনিসটা উনি ভেবেছিলেন শেষ করে দেবেন, এটা ওনার আতে ঘা লাগে। তো তার ফলে কি হয়, ব্যাপারটা কোর্টে যায়। এবং তোমরা হয়তো জানবে, ব্রিটিশ লিগাল প্যাটার্নিটি দীর্ঘকাল অবধি হোমোসেক্সুয়ালিটিকে কিন্তু পানিশেবল অফেন্স হিসেবে রেখেছিল। অস্কার ওয়াইল্ডের দীর্ঘদিন ধরে সেই কেস চলে এবং সেই কেসের ফলে তিনি নির্বাসিত হন কোথায়? প্যারি শহরে, যাকে কিনা আমরা বলি প্যারিস, হুইচ ইজ ইন ফ্রান্স। মনে থাকবে, অস্কার ওয়াইল্ড ফ্রান্সের সেই নির্বাসনে বসে, প্যারিসে বসে বসে যেটা লেখেন সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, a trivial comedy for serious people as a published text। এটা হচ্ছে এই নাটকটির ইতিহাস। যে কোনো নাটক বা নভেলের একটা ইতিহাস আছে। তোমরা তো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, একটা জিনিস মনে রাখবে, আমরা যতই বলি যে রোলা বার্থ বলেছেন যে অথরের তো নিজস্বতা একটা থেকে যায়, তারপরে অথরের আর কোনো ইয়ে নেই, মানে এজেন্সি নেই, অথর চলে যাবে, আমরা রিডাররা সেগুলোকে পড়বো, পড়ে আমরা একটা বিচার করব যে, ধরো আমার একটা নভেল পড়ে, যেমন আমার মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড পড়ে মনে হলো এটা একটা দুঃখের উপন্যাস। এখানে তনুশ্রী বলে যে মেয়েটি আছে, তনুশ্রীর মনে হলো না এটা তো একটা প্রেমের উপন্যাস। আবার জুহি বা সাগরিকার মনে হলো এমা এটা তো তা নয়, এটা তো একটা সমাজের উপন্যাস, কি সব বলছে এরা। নভেলটা কিন্তু একটাই, বিভিন্ন লোকের মাথায় বিভিন্ন রকম জিনিস বেরোচ্ছে। দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ নভেল, দ্যাট ইজ দ্য লং স্ট্যান্ডিং এফেক্টস অফ নভেল। তেমনই নাটকেও সেটা হয় এবং কবিতাও সেটা হয়। যেমন রবি ঠাকুর যখন লিখছেন যে আজি হতে 100 বর্ষ পরে যে তুমি বসিয়া, মানে বলছেন যে তুমি কে বসে আমার লেখা পড়ছো, আমরা ভাবতে পারি যে মেমোরির কবিতা, কেউ বলতে পারে জেনারেশনের কবিতা, কেউ আর বলবে রবীন্দ্রনাথের ভীষণ একটা অটোবায়োগ্রাফিক্যাল লেখা। ইটস আপ টু ইউ, ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। এবার অস্কার ওয়াইল্ড যেটা কেন লিখেছিলেন সেটা আমি আসছি, তার আগে তোমাদের এটা মনে রাখা দরকার যে এই নাটকটির একটা জনরা নয়, 3টে ডিফারেন্ট জনরার মধ্যেই নাটকটিকে ফেলা যায়। প্রথমটি কমেডি, দ্বিতীয়টি ফার্স এবং তৃতীয়টি স্যাটায়ার। কমেডি কেন? এক কথায় মজার নাটক, খুব হাসি ঠাট্টা হয়, মজার নাটক। ফার্স কেন? এমন কিছু জায়গা আছে এই নাটকটাতে যেখানে একটা চটুলতার সমস্ত লেভেল ক্রস করে গিয়ে একটা প্রচন্ড একটা কাতুকুতু দিয়ে হাসানো টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়। যেমন একটা জায়গা আছে যে
যে মেন প্রোটাগনিস্ট জ্যাক, যাকে আমরা আর্নেস্ট বলে পরে জানবো, জ্যাক ওয়ার্দিং তার যে মেয়েটিকে পছন্দ গোয়েন্ডোলেন তাকে প্রপোজ করছে, হাঁটু গেড়ে বসে ভীষণ বলিউডি একটা কায়দায় প্রপোজ করছে। তো গোয়েন্ডোলেন তো খুব আপ্লুত, গদগদ একটা সিচুয়েশন। গোয়েন্ডোলেনের মার এন্ট্রি, জ্যাক হাঁটু গেড়ে বসে আছে, গোয়েন্ডোলেন হাতটা এরম করে দিয়ে আছে, তার মা এসে, ধরো একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করছে, সেই সময় তাদের মা বাবা ঢুকে পড়ে, মা বাবা কি বলবে, এই তোমরা কি করছো? কিন্তু গোয়েন্ডোলেনের মা তাই বলেন না, গোয়েন্ডোলেনের মা বলে এ কি অসভ্য পজিশনে তুমি বসে আছো, জানো না এইভাবে বসতে নেই? মানে প্রপোজ করছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক করে বসেনি কেন সেইটা নিয়ে ওনার সমস্যা। বুঝতে পারছো কি ধরনের হাস্যকর নাটক এটা? লাস্ট হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার কেন? কারণ ভিক্টোরিয়ান যুগে একটা জিনিস বলা হতো যে মানুষের ধর্ম সমাজের প্রতি, এবং সেই ধর্মের সে কি করে পালন করবে, সে ধর্ম না, সে বিয়ে করবে, সে প্রক্রিয়েট করবে, এবং এইভাবে সে জেনারেশন ওয়াইজ ক্রিশ্চিয়ানিটির বৃদ্ধি করবে। সেই জন্য ম্যারেজ। ম্যাডাম আনমিউট করা নেই। আচ্ছা, এবার কি করা আছে? হ্যাঁ ম্যাডাম। কতটা শুনতে পেয়েছো? স্যাটায়ারটা। আচ্ছা, সরি। এবার মানে তোমরা কমেডি আর ফার্স্টটা শুনেছো তো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তো কি হচ্ছে ব্যাপারটা না, স্যাটায়ার এই কারণে হচ্ছে যে অস্কার ওয়াইল্ড বলছেন যে ভিক্টোরিয়ান লোকজনরা অকারণ সবকিছু সিরিয়াসলি নিয়ে নিত, এবং ভিক্টোরিয়ান যুগে একটা জিনিস বলা হতো যে হিউম্যান বিংসদের প্রধান কর্তব্য সমাজের প্রতি কি না, সমাজকে এরকম আষ্টে পৃষ্ঠে ধরে বেঁধে রাখবো। তোমরা ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচে মনে আছে গাটার, রিলিজিয়ান গাটারের মতো ধরে রাখছে, হ্যাঁ ম্যাম। গার্ডল আর গাটারের ওই বেল্টের মতো, যেটা গার্ডল, সরি গাটার নয়, গার্ডল। আমি না খালি ম্যালভোলিও আর ম্যাথু আর্নল গুলিয়ে ফেলি মাঝে মাঝে, সো সরি। এবার যেটা হয়েছে সেটা হয়েছে যে ওই সমাজকে ধরে বেঁধে রাখবো, সেই জন্য বিয়েটা খুব দরকার। বিয়ে করে কি করবে না, বিয়ে করে প্রক্রিয়েশন করবে, প্রক্রিয়েশন করে সে জেনারেশন বাড়াবে এবং ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করবে। এবার একটা কথা আছে জানো তো বাংলায়, বজ্র আটনি ফসকা গেল। হ্যাঁ, এই যেখানে সমাজ ধরে রাখার, সমাজের মরালিটি মানে একদম প্রচন্ড মরাল, প্রচন্ড রিলিজিয়াস, ভীষণ একদম ধর্মভীরু, সবকিছু একদম টেনে টুনে রেখে দিচ্ছি, একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে ভাবছি এ বাবা এটা এরকম কাজ করছে কেন, উচিত নয়। এইগুলো করতে গিয়ে না কি হয়েছিল বলতো, ওই বজ্র আটনি ফসকা গেল। ভিক্টোরিয়ান পিরিয়ডে সব থেকে বেশি নম্বরের স্ক্যান্ডাল হয়েছে। এ ওর সাথে পালিয়ে যাচ্ছে, সে তার সঙ্গে পালিয়ে যাচ্ছে, এ ওর বউকে খুন করছে, ও অন্য লোকের বরের সঙ্গে পালিয়ে যাচ্ছে। অ্যান্ড ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা তোমাদের জেনে রাখা দরকার, ভিক্টোরিয়ান পিরিয়ডে ব্রিটেনে সব থেকে বেশি নাম্বারের ব্রথেল খোলা হয়েছিল। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে তুমি ধরো ডায়েটিং করছো, নিশ্চয়ই ফ্রিজে তুমি কোল্ড ড্রিঙ্কস আর চিপস রাখবে, চিপস তো রাখবেই না ফ্রিজে, ফ্রিজে নিশ্চয়ই তুমি কোল্ড ড্রিঙ্কস রাখবে না, তাই না? আর যদি তুমি ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রেখে ডায়েট করো, হয় তোমার ভীষণ সহ্য শক্তি, না হলে বাবা তুমি ঢপ দিচ্ছ, আর কোনো উপায় নেই। ওকে, আচ্ছা, তাহলে অস্কার ওয়াইল্ড এটাই বোঝাবার চেষ্টা করছেন যে এই আচ্ছা, কৌস্তব বেশ মজার মজার সব ইমোজি দিচ্ছে, ভেরি গুড, এই তো একটা ইন্টারাক্টিভ ক্লাস পাওয়া গেছে। আচ্ছা, এবার অস্কার ওয়াইল্ড না এটা খুব ভালোভাবে দেখতে পেতেন। একটা জিনিস বোঝা যায় যে যখন একটা মানুষ একটা জিনিস লিখছেন বা একটা জিনিসের কথা ভাবছেন, তিনি কিন্তু আমরা যতটা ভাবছি যে তিনি এতটাই ভেবেছেন, তার থেকে অনেক বেশি দূর কিন্তু উনি ভেবেছেন। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, তোমরা খুঁজে দেখতে পারো, গাছের নিচে দাঁড়িয়ে দেখো, দেখবে কেমন ছোট লাগে, খুব ইম্পর্টেন্ট এটা। তেমনি একজন লেখকের লেখার মধ্যে ঢুকে দেখো, তিনবার একটা উপন্যাস পড়ার পরেও মনে হবে কত কিছুই তো পড়া হলো না, কত কিছু তো বুঝতে পারিনি, রাইট? এটা মনে হয়। তোমরা যদি, আমি একটা রিসেন্ট নভেল পড়ছি জানো, মানে কিছুদিন আগে পড়েছি, এটা ইয়াসুনারি কাওয়াবাতার বিউটি অ্যান্ড স্যাডনেস। নভেলটা তুমি তিনবার পড়ে বুঝতে পারবে না এক্স্যাক্টলি কে কাকে বেশি ভালোবাসে। দুটো মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তাদের জীবনে ভালোবেসেছে, প্রেমের গল্প, মানে প্রেমের নভেলা, কিন্তু তুমি বুঝতে পারবে না যে তাদের অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে কে কাকে বেশি ভালোবাসলো।
আবার কখন এটাও মনে হবে এরা কি নিজেদেরকেই বেশি ভালোবাসে নাকি কাউকে কেউ ভালোবাসেনি। এই দ্বন্দ্বটা থেকে যায়, এই দ্বন্দ্বটার জন্যই আমরা সাহিত্য পড়ি, যে কোনো কিছুই অ্যাবসলিউট নয়। সেই জন্যই অস্কার ওয়াইল্ড যখন ইম্পর্টেন্স অফ অনেস্ট লিখছেন, উনি বলছেন, আমরা বলি না আজকাল চাপ নিও না, বিন্দাস থাকো, অতিরিক্ত চাপ নেবে না। অস্কার ওয়াইল্ডের 1895 এই আইডিয়াটা চলে এসেছিল যে এত চাপ নেওয়ার কিছু নেই। এই যে তো মরালিটি মরালিটি তোমরা করছো, কি লাভ? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই তো কবরই যাবে বাবা। আর তখন ক্রিমিয়ান ওয়ারফেয়ারের কথাবার্তা অলরেডি লোকে ভাবতে শুরু করেছে, সামনেই বিশ্বযুদ্ধ যেমন মানে হয় আর কি। একটা যুদ্ধ তো আর মানে চলো আজ সকালবেলা ঠিক করলাম দুপুরবেলা বিশ্বযুদ্ধ করব, এরকম তো হয় না। দেয়ার ওয়্যার পলিটিক্যাল আনরেস্ট, কলোনিয়াল পিপল আর অ্যাব্রড, কলোনিয়ালিজম শুরু হয়ে গেছে, লোকে তো জানে কি লেভেলে নোংরা জায়গায় যাচ্ছে সমাজটা। আমরা তো কিছুদিন বাদেই কনরাডের হার্ট অফ ডার্কনেস দেখে ফেলবো, আমরা লাগুন পড়ে ফেলবো কিছুদিন বাদ থেকে, আমরা এলিয়টের যে আওয়ার যে উই আর রিয়েলি ইন দ্য ডার্ক, এলিয়টের সেই বিখ্যাত লাইনটা। তো এইরকম একটা জায়গায় যখন আমরা যাচ্ছি, লেখকরা যে বললাম অনেক দূর দেখতে পারে, দূরদৃষ্টি সম্পন্ন লেখক, অস্কার ওয়াইল্ডও তাই করতেন। এবার কার্লাইল বা রাস্কিন যেভাবে সারমানাইজ করছেন, বাণী, এত মোটা মোটা বই লিখে ফেলেছেন, এবার সেইটা তোমাকে নাও অ্যাপিল করতে পারে, কিন্তু জীবনে যে বিশেষ কিছু সিরিয়াসলি নেওয়ার মতো নেই, সেটা অস্কার ওয়াইল্ড কিন্তু দেখিয়ে দিয়েছিল। এবং তোমাদের মনে রাখা দরকার, অস্কার ওয়াইল্ড ওয়াজ ওয়ান অফ দ্য আর্লি সাপোর্টার্স অফ আর্ট ফর আর্টস সেক। যে সবকিছু তো মানে একটা ফেস ভ্যালু অ্যাপ্রিসিয়েশন লাগে, তাই না? আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? এই অবধি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ম্যাম। বাহ, আচ্ছা, খুশি হয়ে বুঝেছো না রেগে গিয়ে বুঝছো? না ম্যাম দুপুরবেলা পড়াচ্ছে দিব্যি বাড়িতে ঘুমোচ্ছিলাম? খুশি হয়ে ম্যাম। ওকে, তাহলে ঠিক আছে। আমার না একদম গোমড়া ভাবে পড়াতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না। তো ঠিক আছে, এবার আমি চলে আসছি গল্পে। গল্পটা খুব ছোট্ট করে বলে দিচ্ছি, ঠিক আছে? বাকিরা তোমরা বাড়িতে আরামসে পড়বে। আর যখন অস্কার ওয়াইল্ড পড়বে, একদম সিনেমা দেখতে যাও কি নিয়ে যাও? চিপস পপকর্ন নিয়ে যাও তো? মোবাইল হ্যাঁ। সঙ্গে থাকে। একটা মার লাগাবো, মোবাইল ম্যাডাম সঙ্গে থাকে? আচ্ছা, মোবাইল নিয়ে সিনেমা দেখতে যাবে না। তো যেটা করবে সেটা হচ্ছে, যখন অস্কার ওয়াইল্ড পড়তে বসবে, খাবার দাবার যেগুলো খেতে ভালো লাগে নিয়ে বসবে, প্রচন্ড মজার জিনিস, একদম চিল্ড ওয়েতে পড়বে, মানে মনেই করবে না ইম্পর্টেন্স অফ বিং। হ্যাঁ, কি নিয়ে বসবে? স্প্রাইট বোতল। হ্যাঁ, স্প্রাইট বোতলটা স্প্রাইটের থাকলেই ভালো হয়, ঠিক আছে তো? তো এবার হ্যাঁ, তাহলে ঠিক আছে, আই ট্রাস্ট ইউ কৌস্তব, অলদো হ্যাভ নট সিন ইউ বাট আই ট্রাস্ট ইউ। ঠিক আছে, খাবার দাবার নিয়ে বসবে যাতে করে জিনিসটা এনজয় করতে পারো। বাহ, ঈশিতাও আবার ইমোজি দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমি আচ্ছা আমি ইমোজির দিকে আসবো, তন্ময়দা আমাকে পরে বলবে কেউ কোয়েশ্চেন করেনি, খালি ইমোজি দিয়েছে। আচ্ছা, আমি এবার চলে আসছি, কেন বললাম, কারণ তিনটে অ্যাক্ট আছে, তিনটেই প্রচন্ড মজার অ্যাক্ট। এবার তোমরা ফর আ মোমেন্ট ভুলে যাও, এত যে হিস্ট্রি ফিস্ট্রি বললাম ভুলে যাও, আমি এবার গল্প বলবো, ঠিক আছে? তা এই 1895 সময়টা তো ভিক্টোরিয়ানরা খুব একদম লন্ডনে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় পার্টিতে যাচ্ছে, শ্যাম্পেন খাচ্ছে, হাই ফাই ব্যাপার চলছে, মানে ভিক্টোরিয়ান হাই সোসাইটি ফুল থ্রটলে বিম করছে। সেই রকমই একটা জায়গায় অ্যালজেরনন মনক্রিফ বলে একটি বড় লোকের বখাটে ছেলে একটা ফ্ল্যাটে থাকে। সেই ফ্ল্যাটের অ্যাড্রেসটা হচ্ছে হাফ মুন স্ট্রিট, অর্ধচন্দ্র রাস্তা, যাই হোক হাফ মুন স্ট্রিটের ফ্ল্যাটে থাকে। তো তার এক চাকর, তার নাম লেন। লেন এসে অ্যালজেরননকে বলছে যে আপনি কি করছেন? অ্যালজেরনন বলছে আমার মন খুব খারাপ, কিছুই ভালো লাগে না। লেন বলছে যে কিন্তু আপনি যে এইটা খাবো সেইটা খাবো বলছেন। তখন অ্যালজেরনন বলছেন শোনো, যখন আমি খুব দুঃখে থাকি, কিংবা ধরো খুব চিন্তায় থাকি, কিংবা ধরো খুব বিষণ্ণ, কিংবা চাপে থাকি, আমি সব ছেড়ে দিই, শুধু খাওয়া আর পানীয় এই দুটো আমি রাখি। তো তখন ও বলছে স্যার আপনি এগুলো মানে সিরিয়াসলি, যখন আপনার এত দুঃখ থাকে তখন আপনার খাবার কথা মনে থাকে? তখন অ্যালজেরনন বলছে যে কোনো সিচুয়েশনে খাবার কথা বাদ দিয়ে অন্য কোনো কথাই আমার মাথায় প্রায়োরিটি পায় না। তাহলে বোঝো কেমন পার্সোনালিটি, চার্মিং পার্সোনালিটি।
তা এবার অ্যালজেরননের বন্ধু আসবে বলে অ্যালজেরননের চাকর স্যান্ডউইচ বানিয়েছে। এদিকে আবার অ্যালজেরননের পিসিও আসবে সেদিনকে, তার জন্য স্যান্ডউইচ বানিয়েছে। এবং অ্যালজেরনন কি করছে, ঘুরছে ফিরছে একটা করে স্যান্ডউইচ খেয়ে ফেলছে। মানে ধরো তোমার বাড়িতে লোক আসবে বলে তুমি আলুর চপ বানিয়েছো, 10টা বানিয়েছো, ঘুরছো ফিরছো একটা সাটিয়ে দিচ্ছ। এরকম হলে তো মানে গেস্ট আসতে গেলে 2 পিস করে 4 পিস তোমার পেটে। এরকম অ্যালজেরননের মেন্টালিটি অনেকটা সেই লেভেলে চলে গেছে। ঠিক আছে, তা বন্ধু আসছে, বন্ধুর নাম হচ্ছে জ্যাক ওয়ার্দিং। সে আবার নিজেকে আর্নেস্ট বলে চালায় শহরে, যে আমার নাম আর্নেস্ট। আর্নেস্ট নামটার মধ্যে নাকি একটা ব্যাপার আছে। যেমন 19 সেঞ্চুরিতে ম্যাক্সিমাম মেয়ের নাম হতো বিনোদিনী বা কমলিনী, এই ইনিটা খুব চলছিল তখন, কারণ সেই নামের মধ্যে নাকি আহ একটা ব্যাপার আছে। তো এবার সে আর্নেস্ট নামটা নিয়ে এসে এসছে, এবং অ্যালজেরনন জ্যাককে বলছে যে তুমি এলে তো, তুমি হঠাৎ করে এলে, তুমি তো এই তো সেদিন গ্রামে চলে গেছিলে বাড়িতে, তুমি আবার আসলে। তো অ্যালজেরনন বলছে আসলে গ্রামে আমার না মানে ভালো লাগে না, জানো তো, আসলে অনেক সমস্যা। এমন সময় জ্যাকের পকেট থেকে একটা সিগারেটের বাক্স বেরিয়েছে। সেই সিগারেটের বাক্সে লেখা আছে, টু মাই ডিয়ার আঙ্কেল জ্যাক ফ্রম ইয়োর লাভিং সিসিলি। এবার অ্যালজেরনন বলছে এই তোমার নাম তো আর্নেস্ট, তুমি তুমি এখানে জ্যাক বলছো কেন? এবার আর্নেস্ট বলছে না না, ওটা আসলে আমার নয়, ওটা অন্য কারোর। মানে আমরা অনেক সময় করি না, বাবা মা লাইটার পেয়ে গেলে, আমার প্রচুর ছাত্র করেছে এই কাণ্ড, আমার না অন্য বন্ধু। তো এবং লকডাউনের মধ্যে এরকম 2 একবার করেছে আর কি। তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যালজেরননের একটা সন্দেহ হয়েছে যে আসলে কি ধপ দিচ্ছে, মানে যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তো কিছু একটা ডাল মে কুছ কালা হ্যায়। কিন্তু জ্যাক আর কি প্রচন্ড চেষ্টা করছে ব্যাপারটা লোকাবার। এমন সময় অ্যালজেরনন বলছে তুমি সত্যি কথা বলো তো কি হয়েছে ব্যাপারটা। তো জ্যাক আর কি ব্যাপারটা হালকা করে এড়িয়ে গেছে, বলছে এই তুমি আমাকে এসব বাজে প্রশ্ন করবে না, এসব আমি যা বলছি সেটাই ঠিক। এমন সময় লেন এসে বলছে যে স্যার আপনার পিসি লেডি ব্র্যাকনেল চলে এসছে। লেডি ব্র্যাকনেলের মানে ধরো তোমার পিসিমা এসছে, ধরো সহেলির পিসি এসছে, সহেলির পিসিকে দেখে যদি সহেলির থেকে বেশি খুশি মাম্পি হয়ে যায় তাহলে তো একটু সহেলি মানে মনে হবে কি রে বাবা আমার পিসিকে দেখে এত খুশি কেন। অ্যালজেরনন দেখছে যে জ্যাক আর কি পিসি এসে শুনে প্রচন্ড খুশি। তো কেন খুশি না, পিসির সঙ্গে পিসতো তো বোন এসছে, তার নাম গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স। এবং আজকে জ্যাক ঠিক করেই ফেলেছে যে গোয়েন্ডোলেনকে প্রপোজটা করেই ফেলবে। প্রচন্ড ভালোবেসে ফেলেছে, গোয়েন্ডোলেন ভীষণ সুন্দরী, তো প্রপোজ করবে ঠিক করেছে। এবার অ্যালজেরনন বন্ধুকে হেল্প করতে পিসিকে একটু ডজ করে অন্যদিকে নিয়ে চলে গেছে, এবং গোয়েন্ডোলেন আর জ্যাক সামনাসামনি। দেখা মাত্র গোয়েন্ডোলেন জ্যাককে বলেছে যে তোমাকে আমি যবে থেকে তোমার নামটা শুনেছি তবে থেকে আমি জানি আমরা জন্ম জন্মান্তরের সাথী। তো জ্যাক বলছে শুধু নাম দেখলে, আমায় দেখলে না। গোয়েন্ডোলেন বলছে আরে তোমায় দেখে কি লাভ, নামটা দেখো না, তোমার নামের কি ওজন, আর্নেস্ট। নাম শুনলে কেমন একটা গায়ে শিহরণ দিয়ে উঠছে। জ্যাক বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। জ্যাক মনে মনে ভাবছে গ্রামে গিয়ে নিজের নামটা আগে পাল্টে আর্নেস্ট করবো, তারপর অন্য কথা, এখন প্রপোজটা করে ফেলি। এমন সময় জ্যাক পুরো একদম হাঁটু গেড়ে বসে আংটি বার করে গোয়েন্ডোলেনকে বলছে গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স তোমায় ভীষণ ভালোবাসি, তুমি কি আমায় বিয়ে করবে? গোয়েন্ডোলেন ততোধিক স্পিডে আর কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো বলতে বলতে মা ঢুকে পড়েছে। লেডি ব্র্যাকনেলের এন্ট্রি এবং জিজ্ঞাসা প্লিজ রাইজ ফ্রম দ্য সেমি রিকামব্রেন্ট পজিশন। মানে মেয়েকে প্রপোজ করছে, মেয়ে হ্যাঁ বলছে কি না বলছে দরকার নেই, ছেলেটা কেন ওরম ভাবে বসেছে, ওরম ভাবে বসাটা মোটেও ঠিক নয়, সোজা বসো একই। এবার জ্যাক আর কি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলছে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো ভদ্রমহিলা বলছে কিন্তু তার জন্য তো তোমার আমার পারমিশন নেওয়ার দরকার, তুমি আমার মেয়েকে প্রপোজ করছো, তোমার সাহস তো কম নয়। এবার কি করবে, এরকম করলে তো কিছু করার নেই। এবার জ্যাক বলছে দেখুন আমি আমার পয়সা কড়ি আছে, আমার গ্রামের বাড়ি, কোনো সমস্যা নেই, আমার লন্ডনেও একটা বাড়ি আছে। এবার লেডি ব্র্যাকনেলের মনে হচ্ছে বাহ ছেলেটা খারাপ নয় তো। দেখো দিস শোজ ভিক্টোরিয়ান ম্যাটেরিয়ালিজম। মেয়েকে একটি ছেলে ভালোবাসে বা মেয়ে একটি ছেলেকে ভালোবাসে তার থেকে ইম্পর্টেন্ট কি পয়সা কত আছে, কোন ক্লাসের ছেলে, কোন স্ট্যাটাসে বিলং করে। ভিক্টোরিয়ান পিরিয়ডে ম্যাটেরিয়াল পজিশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেওয়া হতো। ইফ ইউ আর নট রিচ এনাফ, if you do not belong to the aristocrat class, then you have a lot missing, then you don't qualify for a lot of things. That's very very important.
নো, আমি যখন ইউকেতে ছিলাম তখন আমি একটা পাড়া দেখেছিলাম যেখানে প্রত্যেকটা পাড়ায় একটা গাড়ি বারান্দা, এরকম ঝুল গাড়ি বারান্দা টাইপের ছিল। কেন না, ওইখানে মেয়েরা টাটা করবে, কারণ ওই বাড়ির মেয়েরা নিচে নেমে টাটা করে না, বিকজ দে ওয়ার দ্য হাউস অফ আর্লস, দে ওয়ার দ্য হাউস অফ লর্ডস। সে বারান্দাগুলো রেখে দিয়েছে। কেন? একটা স্টেটাস ছিল এককালে, রেখেছি, এটা এখন এক্সিস্ট করে। ওকে, দিস ইজ দ্য ফান পার্ট। যেমন তোমরা হয়তো জানো না, 19th সেঞ্চুরি এবং আর্লি 20th সেঞ্চুরিতেও উত্তর কলকাতায় কুমোরটুলিতে তোমরা কেউ ঠাকুর দেখতে গেছো? বাগবাজার সার্বজনীন, বাগবাজার সার্বজনীন, শোভাবাজার গেছো ঠাকুর দেখতে? না ম্যাডাম। আচ্ছা, যারা যাওনি তারা অবশ্যই একবার যেও, দেখবে ওখানে একটা জায়গা আছে, যদি ঘাট দিয়ে দিয়ে হাঁটো, মেয়েঘাট বলো। মেয়েঘাটের নাম কেন মেয়েঘাট? না, পালকির মধ্যে মেয়েরা বসে থাকতো, বেয়ারা গিয়ে পালকি চুবিয়ে গঙ্গা থেকে তুলতো। কেন না, সূর্য স্পর্শ করতে পারবে না, তাহলে তো মানে কিছু কাণ্ড হয়ে যাবে, কি খারাপ ব্যাপার। আমরা তারা হাইফাই বাড়ির মেয়ে, সূর্য যেন স্পর্শ না করে, কারণ সূর্য হচ্ছে পুরুষ। ওকে, so this is how they were saving their women's modesty, by depriving them of vitamin D. That is how it worked. তো এবার যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে গোয়েন্ডোলেনের মা বললো, হ্যাঁ মানে ছেলে খারাপ নয়, আমি দেখছি ভেবে গোয়েন্ডোলেনের বাবার সাথে কথা বলবো। এবার আচ্ছা, এবার তাহলে বলো তোমার বাবা মা কি করেন? জ্যাক বললো, আমার বাবা মা নেই, আমি অরফ্যান। আমাকে ভিক্টোরিয়া স্টেশনে একটা ব্যাগে পাওয়া গেছিল, সাথে সাথে লেডি ব্র্যাকনেলের মত পরিবর্তন। না না, এইরকম যে ছেলের খানদান একটা ব্যাগ থেকে শুরু হয়, সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না। জাস্ট ইমাজিন দ্য স্টেটমেন্ট, যেই ছেলের খানদান একটা ব্যাগ থেকে শুরু হয়, সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না। এটা কেন ফার্স্ট, এটা কি বলে দিতে হবে তোমাদের? It's the most hilarious thing somebody can possibly say about a prospective group. Basically এটা বলা যায় না, it's very offensive. আমার যদি সেটা পছন্দ নাও হয়, can I say that on somebody's face? I can't, তাই না? এবার গোয়েন্ডোলেন যাওয়ার আগে জ্যাককে বললো, শোনো, এনগেজমেন্টটা কিন্তু পাকা, মা যাই বলুক, আমি আর্নেস্ট নামের ছেলে কিছুতেই হারাতে পারবো না। তোমার কিন্তু মনে রাখা দরকার, যবে থেকে আমি আর্নেস্ট নামটা শুনেছি তবে থেকেই আমি জানি যে তোমার সঙ্গে আমার বিয়ে হবেই, বলে গোয়েন্ডোলেন গায়েব। জ্যাক আর কি করে, জ্যাকের একটু খারাপও লেগেছে, তো ভাবছে যাই হোক, অন্তত গোয়েন্ডোলেন আমাকে ভালোবাসে, দিস ইজ ইনাফ। তাই চট করে একটা চিটের মধ্যে নিজের অ্যাড্রেসটা চুপি চুপি গোয়েন্ডোলেনকে পাস করে দেয়, এবং সেই অ্যাড্রেসটা যখন জ্যাক আর কি বলছে গোয়েন্ডোলেনকে, অ্যালজেরনন সেটা লিখে ফেলে। কারণ অ্যালজেরননেরও প্রবল কৌতূহল যে এটা হচ্ছেটা কি, যখন ইচ্ছে শহরে আসে, যখন ইচ্ছে গ্রামে যায়, একটা গল্প আছে ভেতরে। এইভাবে শেষ হয় অ্যাক্ট 1। অ্যাক্ট 1 নিয়ে কোনো প্রশ্ন? না ম্যাডাম। কারোর কোনো প্রশ্ন নেই? অবশ্য পোস্ট গ্রাজুয়েশনে বেশি প্রশ্ন থাকে না, প্রশ্ন হয় নেটের সময়। যাই হোক, এবার অ্যাক্ট 2 তে কি হচ্ছে না, অ্যাক্ট 2 তে, হ্যাঁ বলো আশিস। ম্যাম একেবারে শেষে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, একেবারে শেষে জিজ্ঞাসা করবে, আচ্ছা ঠিক আছে। তো অ্যাক্ট 2টা কোথায় না, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ একটা মিনিট। আসলে আমার বাড়িতে একটু কাজ টাজ চলছে, সেই জন্য একটু সমস্যা, কিছু মনে করো না, হ্যাঁ যা হয় আর কি। আচ্ছা, এবার অ্যাক্ট 2 তে চলে আসছি। অ্যাক্ট 2 সেটিংটা কোথায় না, গার্ডেন অফ ম্যানার হাউস। ম্যানার হাউস গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে সিসিলি থাকে। সিসিলি হচ্ছে জ্যাকের ওয়ার্ড। এখানে এই ওয়ার্ড ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ড কে না, এমন একজন যাকে কিনা কারোর কাস্টাডিতে রাখা হয়েছে। সিসিলির বাবা মা মারা যাওয়ার আগে জ্যাককে বলেছে, তুমি তোর কাকুর মতো, তুমি প্লিজ ওর দেখাশোনা করো, ওটা সবকিছু ওকে আর কি বুঝিয়ে টুজিয়ে দিয়ে চলে গেছে। এবার সিসিলি বাগানে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় অ্যালজেরননের প্রবেশ। অ্যালজেরননের কাছে কি করে অ্যাড্রেস আছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, মানে জ্যাক গেছে, জ্যাকের পেছন পেছন অ্যালজেরননও চলে এসেছে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যালজেরননকে দেখে সিসিলি বলছে যে, তুমি কে, তোমায় তো চিনি না। অ্যালজেরনন বলছে, আমি তো আর্নেস্ট। তোমার যে, আচ্ছা একটা গল্প, একটা মজার জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে যখন জ্যাক
গ্রাম থেকে শহরে যায়, বলে যে ওর আর্নেস্ট নামে একটা ভাই আছে শহরে, যে কিনা অত্যন্ত দুশ্চরিত্র, অত্যন্ত বদ, সেই জন্য আর কি ওকে মাঝে মাঝে দেখতে যেতে হয়, ও খুব অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য। সিসিলির রোম্যান্স নভেল পড়ে পড়ে ভিলেনদের প্রতি এত প্রেম যে সিসিলি ঠিক করেছে আমি ইভিল কাউকে বিয়ে করব, যার মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার থাকবে। যেমন আমি একটা ছোট গল্পে পড়েছিলাম একবার, যে একটি বাচ্চা মেয়েকে তার দিদিমা বলছে তোর আমি এই দুর্গাপুজোর পরে বিয়ে দেবো, কার্তিকের মতো বর নিয়ে আসবো। তো সেই বাচ্চা মেয়েটি দিদিমাকে বলছে আমি কার্তিকের মতো বিয়ে করব না, কার্তিক বড় রোগা, গোফটাও সরু, বিয়ে করলে অসুরের মতো বিয়ে করবো, মাসেল আছে। তো তেমনই সিসিলিয়ারও ইচ্ছে ভিলেনাস কাউকে বিয়ে করবে, যে আর কি অ্যাডভেঞ্চার করবে, তার একটা প্রচুর স্ক্যান্ডাল থাকবে, একটা ইভেল ইভেল ব্যাপার থাকবে, লাইফে একটা রোম্যান্স থাকবে, নইলে আর কেন বিয়ে করে টাল ভাত টাইপের বিয়ে করে কোনো লাভ নেই। তো অ্যালজেন্ডন এসেছে এবং সিসিলি তো ধপাস করে অ্যালজেন্ডনের প্রেমে। তাদের প্রেমটা যখন বেশ একটু তুঙ্গে এগোচ্ছে, তখন সিসিলি বলেই ফেলেছে তাহলে আমরা এনগেজড তো। অ্যালজেন্ডন বলছে হ্যাঁ হ্যাঁ আমরা এনগেজ। অ্যালজেন্ডন এসেই দেখে ফেলেছে যে সিসিলির বাড়ি ঘর বেশ আছে, টাকা পয়সাও ভালো, মেয়েটাকে দেখতেও ভালো, সুইট, আবার একটা মাথায় প্রেমের পোকাও আছে, এরকম মেয়েই তো খুঁজছিলাম। এবার অ্যালজেন্ডন বলছে দাঁড়াও আমি একটু ঘুরে আসি, বলে অ্যালজেন্ডন যেই না একটু এদিকে যাচ্ছে, এমন সময় জ্যাক ঢুকেছে কাঁদতে কাঁদতে, আর্নেস্ট আমার ভাই তো জ্বরে মারা গেছে প্যারিসে। সিসিলি বলছে না না কাকু, আপনাকে কেউ ভুল বলেছে, আপনার ভাই তো মারা যায়নি, আপনার ভাই তো এখানে। জ্যাক বলছে আমার ভাই এখানে মানে, আমার ভাই তো মারা গেছে প্যারিসে। তো সিসিলি বলছে না না তার সাথে তো একটু আগে আমি এনগেজমেন্ট করেছি, কি করে মারা গেল। জ্যাক ভাবছে এটা কে রে বাবা, বলে জ্যাক আবার তার খোঁজে গেছে। এমন সময় গোয়েন্ডোলেনের প্রবেশ। গোয়েন্ডোলেন সিসিলিকে দেখে বলছে একটা জিনিস মনে রাখবে, এটা ভেবে নেওয়া হতো যে একটি মহিলা আরেকটি মহিলাকে কিছুতেই সহ্য করতে পারেন না। তাই সিসিলি যখন গোয়েন্ডোলেনকে দেখলো, গোয়েন্ডোলেনের মনে হলো এইরকম একটি সুন্দরী মেয়ে জ্যাকের বাড়িতে কি করছে, এত কষ্ট মানে আর্নেস্টের বাড়িতে কি করছে, আমি এত কষ্ট করে একটা হবু বর জুটিয়েছি, কে এটা। কিন্তু চট করে তো সেটা বলা যায় না। কে বলছে তোমার মতো ভালো দেখতে মেয়ে আমি লন্ডনে একটাও দেখিনি। সিসিলি বলছে তোমার মতো শহর থেকে আসা মেয়ে যদি আমি এখানে দেখতাম, আমি একটু অনেক কিছু শিখতে পারতাম। এবং গোয়েন্ডোলেন বলছে তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে আমরা বেস্ট ফ্রেন্ড হব। তো সিসিলি বলছে যে হ্যাঁ আমারও তাই মনে হয়, তো তুমি কি আর্নেস্টের ওখান থেকে আসছো নাকি। তো গোয়েন্ডোলেন বলছে আর্নেস্টকে তুমি কি করে চিনলে। এবার গোয়েন্ডোলেনের আর্নেস্ট আর সিসিলির আর্নেস্ট কিন্তু এক নয়, গোয়েন্ডোলেনের আর্নেস্ট হচ্ছে জ্যাক, সিসিলির আর্নেস্ট হচ্ছে অ্যালজেন্ডন। এবার গোয়েন্ডোলেনকে সিসিলি বলছে যে তোমার আর্নেস্ট মানে, তখন গোয়েন্ডোলেন বলছে আরে যার সাথে আমার এনগেজমেন্ট হয়েছে সেই আর্নেস্ট। সিসিলি বলছে মানেটা কি, একটু আগে আমার সাথে আর্নেস্টের এনগেজমেন্ট হয়েছে, তুমি কে। গোয়েন্ডোলেন সাথে সাথে বলছে তোমার মতো বদমে আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম। জাস্ট ভাবো 5 মিনিটের মধ্যে, 5 মিনিট আগে বলছিল তোমার মতো সুন্দর দেখতে মেয়ে নেই, এখন বলছে তোমার মতো বদমে আমি আগে দেখিনি। দুজনে মিলে যখন চুলোচুলি করছে, এমন সময় লেডি গোয়েন্ডোলেন লেডি ব্র্যাকনেল চলে এসছে। মেয়ে আমাকে মানে চোখে ধুলো দিয়ে চলে আসবে, আমিও তাই পেছন পেছন চলে এসছি। এসে বলছে এইসব আমি টলারেট করব না, তোমরা এইসব বন্ধ করো, কি আমি সহ্য করতে পারছি না। এবং সাথে সাথে অ্যালজের্নন আর জ্যাকও সেখানে ঢুকেছে। তো গোয়েন্ডোলেন বলছে এই তো আমার আর্নেস্ট। তো তখন সিসিলি বলছে এ আর্নেস্ট কেন হবে, ওই তো আর্নেস্ট দাঁড়িয়ে আছে পাশে। তখন গোয়েন্ডোলেন বলছে ও মোটেও আর্নেস্ট নয়, ও হচ্ছে অ্যালজের্নন। এবার তখন সিসিলি রাগ হয়েছে, সিসিলি বলছে ও মোটেও আর্নেস্ট নয়, ও হচ্ছে আমার আঙ্কেল জ্যাক, যার নাম আর একটা নাম হচ্ছে জন। গোয়েন্ডোলেন বলছে সে কি, ওর নাম আর্নেস্ট নয়। তখন এই কনফিউশন চলছে, তখন মিস প্রিজম ঢুকেছে। মিস প্রিজমকে দেখেই লেডি ব্র্যাকনেল বলছে এই তুমি প্রিজম না। প্রিজম কে না, প্রিজম হচ্ছে সিসিলির ন্যানি বা গভর্নেস। প্রিজম বলছে হ্যাঁ ম্যাডাম ভালো আছেন তো। এবার জানা গেল যে প্রিজম হচ্ছে লেডি ব্র্যাকনেলের যে দিদি অগাস্টা, অগাস্টার যখন ছেলে হয় তখন ওদের বাড়ি ন্যানি ছিল। উনি একটা জায়গায় বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন, উনি উপন্যাসও লিখছিলেন। সেই উপন্যাসের ম্যানুস্ক্রিপ্টটা উনি প্যারাম্বুলেটারে রেখে দেন, আর প্যারাম্বুলেটারের বাচ্চাটা ব্যাগে রেখে দেন এবং ব্যাগটা ভিক্টোরিয়া স্টেশনে ফেলে রেখে চলে যান। দ্যাট ইজ হাউ জ্যাক ওয়াজ লস্ট। যেই মাত্র প্রিজম বলে যে আমি একটা হ্যান্ডব্যাগে একটা বাচ্চাকে ভিক্টোরিয়া স্টেশনে রেখে গেছিলাম, জ্যাক অমনি দৌড়ে গিয়ে একটা ব্যাগ এনে বলে এই ব্যাগটাতে আমাকে পাওয়া গেছিল। সো অল দ্য কনফ্লিক্টস আর রিজলভ। জ্যাকের তাহলে আর প্যারেন্টহুড নিয়ে প্রবলেম রইল না।
এবং লেডি ব্র্যাকনেল বললেন ঠিক আছে, সবাই যখন ঠিকঠাক, উনি মনে মনে ক্যালকুলেট করে ফেলেছেন যে না, টাকা পয়সা নিয়ে তো কোনো প্রবলেম নেই, সোসাইটিতে নামটাও থাকবে, অসুবিধা কিছু নেই। এবার তাহলে কি করতে হবে না, বিয়েটা এবার দিয়ে দিলে হয়। কিন্তু গোয়েন্ডোলিন বেঁকে বসেছে, আর্নেস্ট যদি নাম না হয় বিয়ে করবো না, আমি কিছুতেই বিয়ে করবো না। তখন সমস্যার সমাধান ব্র্যাকনেল করলেন যে যদি জ্যাক অগাস্টা মানে ওনার দিদি জামাইবাবুর বড় ছেলে হয়, তাহলে ওনার দিদির হাজবেন্ডের নাম ছিল হচ্ছে আর্নেস্ট, আর্নেস্ট মনক্রিফ। এবং বাবার নামেই যেহেতু ভিক্টোরিয়ান পিরিয়ডে বড় ছেলের নাম হতো, তাহলে টেকনিক্যালি জ্যাকের নাম হচ্ছে আর্নেস্ট। এই শোনামাত্র বন্ডেল গুলো আমি তো আগেই জানতাম, জ্যাককেই আমি মানে আর্নেস্টকে আমি বিয়ে করবো। And all the conflicts are resolved, the couples are united, and Lady Bracknell বললো, the end thing is that Lady Bracknell জ্যাককে বললো, শোনো তুমি কিন্তু খুব ট্রিভিয়ালিটি হয়ে যাচ্ছে, হাসাহাসিটা একটু বেশি হচ্ছে। তখন জ্যাক বললো যে aunt, I have never before understood the real importance of being earnest. That is how the play ends. Basically it's a very মোটা দাগের হাস্যকর গল্প, কিন্তু এর মধ্যে অনেক নুয়ান্সেস আছে। গল্পটা তোমরা যখন বুঝতে পেরেছো, আমি আশা করছি, তোমাদের থিম গুলো আমি একটু বলে দেবো এবার। The first theme that I want you to keep in mind is the theme of moral paradoxes that existed in Victorian society. ওই যে আমি বললাম যে in Victorian period, when you have a lot of pressure coming from the religious corner of the society, you have to realize that there is something terribly disturbing about such a setting. কেননা 1859-এ যখন ডারউইন অরিজিন অফ স্পিসিসের কথাটা বলছেন যে মানুষকে ভগবান তৈরি করেনি, মানুষ ইভলিউশনের সূত্র ধরে মানুষ হয়েছে, তখন কিন্তু ভগবানের এক্সিস্টেন্স নিয়ে ক্রাইসিস হয়েছে। এবার আমরা বলি না যে ভূত বলে কিছু নেই, তারপরে আমরা বলি মাকে, মা একটু দাঁড়াও তো, আমি একটু রান্নাঘরে জলের বোতলটা নিয়ে আসি। অনেকটা ওই রকম যে দেখিয়ে দিচ্ছে চোখের ওপরে যে ধর্ম যেটা বলছে যে ঈশ্বরের দ্বারা আমরা তৈরি হচ্ছে, সেটা 100% একদম ঠিক নয়। কিন্তু তাও মনে হচ্ছে বাবারে কালকে থেকে ঠাকুর থাকবে না, তাহলে আমি কোথায় যাবো, কাকে ডেকে পরীক্ষা হলে ঢুকবো। This crisis is a perpetual angst that the Victorian society is facing terribly, which is shaking the entire generation and also affecting the newer, the newer phase of it. মানে নিউ ভিক্টোরিয়ানসরাও আর কি এটা অ্যাকসেপ্ট করেছেন পরবর্তীকালে। এবার এই মোরালিটির একটা কনস্ট্রেন্ট আছে। ওই যে একটা কথা আছে না যে ওই যে নতুন যারা আর কি দ্য নিউ কনভার্টস, তোমরা তো থিংস ফল অ্যাপার্ট পড়েছো প্রবাবলি, চিনো আছে, যে নতুন যারা ক্রিশ্চিয়ানিটি অ্যাকসেপ্ট করেছিল তারা গিয়ে সব ভ্যান্ডালিজম করেছিল, সাপকে কেটে ফেটে ফেলেছিল, completely knowing that that's the part of the pagan religion, তারা এই কাণ্ডটা করেছিল। The new converts are always more zealous and enthusiastic, এটা মনে রাখতে হবে। ভিক্টোরিয়ান পিরিয়ডে অনেকটা সেটাই হয়েছিল যে সরি, so basically what happened is the new Victoriansরা the generation, they after the Darwinian theory affected them, তারা অসম্ভব মোরালিটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিল। গুড অর ব্যাড, রাইট অর রং এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ইট ওয়াজ দ্য কাল্ট অফ দ্য মোমেন্ট। দ্য নেক্সট পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট ইউ অল টু রিমেম্বার, আমি একবার বলেছি অলরেডি, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ম্যারেজ। তোমরা যখন আনসার লিখবে অবশ্যই দুটো জিনিসের, দুটো অথরের রেফারেন্স দেবে, একটা হচ্ছে কংগ্রিভ, একটা হচ্ছে উইচারলি। এরা রেস্টোরেশন কমেডি রাইটার্স, এবং এদের নাটকেও বারবার করে যেটা উঠে আসে সেটা হচ্ছে ম্যারেজ ইজ আ ম্যাটার অফ জোক। ওয়াই? ধরো তুমি প্রচুর খরচা করে বিয়ে করলে, তুমি 600 লোককে ডাকলে, তুমি 1000 টাকা প্লেটের ডিনার খাওয়ালে, তোমার বিয়েটা 2 মাস পরে ভেঙে গেল। ইজ ইট ওয়ার্থ ইট? নো। তুমি তাহলে ওই বিয়েটা কেন করলে? টু শো দ্য সোসাইটি দ্যাট ইউ ক্যান অ্যাফোর্ড আ বিগ ওয়েডিং। There are several big weddings that crash, that don't function. Wedding or any kind of social event is not at all about showmanship. তুমি বিয়ে এই কারণে করতে পারো না কারণ তোমার পার্টনার তোমাকে একটা হীরের আংটি কিনে দিচ্ছে, বা তোমার বাবা তোমাকে একটা সোনার হার কিনে দিচ্ছে। বিয়েটা তুমি তখন করতে পারো যখন এই প্রশ্নটা তুমি নিজেকে করতে পারবে যে তুমি কি বিয়ে করার যোগ্য? আর ইউ আ রেসপন্সিবল ইন্ডিভিজুয়াল?
Are you able to take care of your own needs, both emotional and financial? বরের ঘাড়ে বসে খাবো বা বউয়ের প্রপার্টি বেচে খাবো, এই ধরনের আইডিয়া নিয়ে প্রচুর লোকে বিয়ে করে। দে আর নট ওয়ার্থ ইট। ওকে, কিন্তু বারবার এই ম্যারেজটা হ্যাজ বিকাম অ্যান ইস্যু। তোমরা যদি ভিক্টোরিয়ান নভেলস লাইক ওম্যান ইন হোয়াইট বা মুনস্টোন উইলকি কলিন্সের, কিংবা তোমরা যদি ইভেন অলিভার টুইস্টও পড়ো, তোমরা দেখবে ভুল ম্যারেজের কি কি সমস্যা এবং ইকোনমিক্যাল নেসেসিটির দ্বারা গভর্নড ম্যারেজের কি কি সমস্যা তোমরা বুঝতে পারবে। তোমরা শরদিন্দুর আদিম রিপুটা পড়ে দেখো, তোমরা বুঝবে আমি কি বলার চেষ্টা করছি। বা বঙ্কিম চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের বিলটা পড়ার চেষ্টা করো, কিংবা বিষবৃক্ষ তোমরা যদি বাংলা পড়তে চাও, বা তোমরা যদি পুতুল নাচের ইতি কথাটা পড়ো, তাহলে তোমরা বুঝবে তোমাদের মানে ভুল ম্যারেজ আর ঠিক ম্যারেজ মানেটা কি। যেমন একজন কবির একটা খুব সুন্দর লাইন আছে যে সারা জীবন চলতে পারা সহজ নয়, ভেরি ইম্পর্টেন্ট। কিংবা এই যে রিয়েলাইজেশনটা যে সহজ নয়, তাহলে কেন ওই ভিজুয়াল অ্যাক্টটা, তাহলে কেন ওই পারফেকশনের অভিনয়, যে বিয়ে মানে ওই হ্যাপিলি, ওই যে থাকে না ফেয়ারি টেল ওয়েডিং বলে, হ্যাপি এন্ডিং বলে, কিন্তু একটা লেভেলের পরে কিন্তু সেটা থাকে না। আমরা সমস্ত ফেয়ারি টেলটা শেষ করতে দেখেছি কিভাবে, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। তুমি দেখতে গেছো স্নো হোয়াইটের কি হয়েছিল? তুমি জানো? জানো না, তাহলে কি করে বলছো, মানছো কি করে? Cogito ergo dubito ergo sum. I think therefore I am. Do you think this way? Are you allowed to think? No. You are fed. তোমাকে খাওয়ানো হচ্ছে এই থিওরিটা যে বিয়ের পরে সবাই ভালো থাকে। এই থিওরিটা কিন্তু ভীষণভাবে সমাজ সিদ্ধ। তোমাকে বলা হয়, ধরো তোমাকে প্রচন্ড পেটালো কেউ, তোমার বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়েছে, তাও তোমাকে বলা হলো যে না, বিয়ের পরে কিন্তু সব ভালো, তোমায় কিন্তু কাল সকালবেলা সেজে গুজে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। এরকম প্রচুর মেয়ের হয়। আমি তোমাকে লোকাল এক্সাম্পল দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। দেয়ার আর মেনি পিপল যারা নিজেদের অ্যানিভার্সারি একা সেলিব্রেট করে, বিকজ দে হ্যাভ টু ডু ইট। ভিক্টোরিয়ান পিরিয়ড এটা খুব আকছার হতো। Women were going for spa alone because the husbands are nowhere to be found. Now, এই কংগ্রিভ আর উইচারলি যখন লিখছে, যেমন ওল্ড ব্যাচেলার, কিংবা তোমরা পরবর্তীকালে শেরিডানের স্কুল ফর স্ক্যান্ডেলও পড়ে দেখতে পারো, তোমরা দেখবে যে ম্যারেজ ইজ বিকামিং আ রিয়েল মোনোটোনাস ফার্স। তার কারণটা খুব সিম্পল। অসম সম্পর্কের মতো অসম বিবাহ ইজ ইকুয়ালি ডেঞ্জারাস। তোমায় যদি সম্মান না করি, তোমায় যদি ইকুয়াল হিসেবে না দেখি, তাহলে কিসের দাম্পত্য? এই যে এখানে গোয়েন্ডোলেন একটি মেয়ে, সে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে আমি আর্নেস্ট নামের একটা ছেলেকে বিয়ে করতে চাই। তার মাথায় এইটুকু নেই যে একটা নাম, মানে হোয়াট ইজ ইন আ নেম। মানুষটাকে তুমি চিনো না, মানুষটাকে ভালোবাসো না। বাট এটা যদি কমেডি না হয় ট্র্যাজেডি হতো, কিংবা ক্রাইম ফিকশন হতো, যদি এরকম একটা নামের ভুজুং ভাজুং দিয়ে একটা ক্রিমিনালকে বিয়ে করে মেরে ফেলতো, সেরকম তো হতে পারে। It shows that women are brainless, or it is shown that women were represented as brainless. আবার এটা আমি এইভাবেও দেখতে পারি যে মহিলাদের ব্রেনলেস দেখানো সোজা, কারণ মহিলাদের তো পড়াশোনা শেখানো হতো না। ওই একটু নভেল টভেল পড়তে পারবে, একটুখানি অঙ্ক টঙ্ক জানে, আর বাকির পিয়ানো, ছবি আঁকা, একটু সেলাই, ব্যাস হয়ে গেল, শেষ, ফিনিশিং স্কুলে চলে যাক, 6 মাস থাকুক, তারপর বিয়ে দিয়ে দেবো। ইট ইজ স্ক্যারি। এই কমেডিটার মধ্যে স্যাটায়ারটা এই কারণে করা হচ্ছে যে এরা করবে বিয়ে, মানে এদের মতো মেয়ে বা এদের মতো ছেলেদের বিয়ে হচ্ছে যারা কথায় কথায় মিথ্যে কথা বলে, যারা কথায় কথায় নিজেদেরকে অন্য একটা মুখোশ পরে থাকে, যাদের কাছে শোম্যানশিপটাই ইম্পর্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এরা করবে সম্পর্কের দাম, এরা করবে মূল্যবোধ, এরা শিখবে মূল্যবোধ, এরা বলবে হিউম্যান ফিচার্স, বিহেভিয়ার্স। এটা ফার্স নয় তো কি? হাস্যকর। মানে ইটস জাস্ট লাইক টেকিং ক্যারিয়ার অ্যাডভাইস ফ্রম আ পলিটিশিয়ান, if you know what I mean. The third point that I want to talk about is hypocrisy. Hypocrisy or double standards তোমরা অবশ্যই কোটেশন দিয়ে দিয়ে করবে। যেমন অ্যালজেনন বলছে যে আমার যখন মন খারাপ থাকে আমি শুধু খাবার আর পানীয়ের কথাই মনে করতে পারি। This shows how shallow he is. এই শ্যালোনেসের এক্সাম্পল তোমরা নাটকটা পড়লে থ্রু আউট পাবে, and by the end of the class I will leave you my email ID and you can always reach me out there.
The next point that I want to talk about is the sham double standards, এবং সেই সময়কার সমাজে খালি রোজই ওই যে কোচেস ড্রাইভ, দ্য পার্টিজ নেভার এন্ড, সোশ্যালাইজেশন হয়েই যাচ্ছে এবং মানুষ কোনো কাজ করছে না। কেন করবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে, কলোনিয়াল ইনকাম আসছে, মানুষের হাতে তো অনেক টাকা, একই সাহায্য। দেন হাউ ডু ইউ এক্সপ্লেন দ্যাট? শরৎচন্দ্রের একটা খুব সুন্দর কথা আছে, চরিত্রহীন উপন্যাসটা যদি তোমরা পড়ো, মানে বলছে যে চরিত্রহীন মানুষ একদিনে হয় না, চরিত্রের যে পতন তা ক্রমবর্ধমান। আজ তুমি একটা কাজ করবে, খারাপ কাজ, সমাজে তোমায় কেউ কিছু বলবে না, যা খুশি তাই। কাল তুমি আরেকটা কাজ করবে, সেটা আরেকটা খারাপ কাজ, তাও তোমায় কেউ কিছু বলবে না, কিন্তু নোবডি কেয়ারস। যেদিনকে তুমি একটা সাংঘাতিক কাজ করবে যেখান থেকে তোমার আর রিটার্ন করার কোনো রাস্তা নেই, তখন সবাই তোমাকে বলবে খারাপ। তুমি ভাববে আমায় তো কেউ বললো না এটা খারাপ, বলবে না। everyone wants to laugh at a good joke, and your mistakes will definitely make you one. Okay. The idea of love as a construct, এটা পরবর্তীকালে রোলা বার্থ লাভার্স ডিসকোর্সে বলেই গেছেন যে সম্পর্কের মধ্যে একটা সবসময় হায়ারার্কি থাকে। আমরা ভাবি তো ভ্যালেন্টাইন্স ডে সবাই পাশাপাশি ছবি তুলে আমরা ইকুয়াল, না। একটা সম্পর্কে সবসময় একজন থাকে যে চার্জ নেয়। এক্সাম্পল দিয়ে বলছি, যে সিনেমা দেখা হবে ঠিক করে, যে ঠিক করে রাত 9টার সময় ফোন করবো না রাত 9:30টায় ফোন করবো, যে ঠিক করে কালকে কোথায় দেখা করবো, দ্য পারসন হুজ দ্য ডিসিশন মেকার। অনেক সময় মানে মোস্ট অফ দ্য টাইম এটাই হয় যে সেই মানুষটা হয় একা রোজগার করে, বা নাম্বার 2 বয়সে বড়, বা নাম্বার 3 ফিনান্সিয়ালি স্ট্রঙ্গার। এই সব কটা জিনিস কিন্তু প্রেমের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ভাবি তো এরিক স্যাগল, বা আমরা ভাবি অনিতা দেসাই বা ঝুম্পা লাহিড়ির উপন্যাস দিয়ে, এই যে এর সময়টা না, এটা খুব রঙিন সময়। তোমরা এখন যে বয়সে আছো, এই বয়সে মনে হয় ওমা কি সুন্দর কুন্দেরা পড়ছি, একটা মার্কেস পড়ে ফেললাম, একটুখানি শক্তি চট্টোপাধ্যায় পড়ে টড়ে মনে হয় যে প্রেম এরকমই হয়। প্রেম এরকম হয় না। এটা অস্কার ওয়াইল্ড সেটাই বলার চেষ্টা করছেন যে প্রেম ব্যাপারটা একটা কনস্ট্রাক্ট। তুমি যদি ভীষণ লাকি হও তাহলে তুমি সেই দুর্ধর্ষ প্রেমটা পাবে, যে প্রেম তোমাকে সাহসী করে তুলবে, যে প্রেম অস্কার ওয়াইল্ড পাননি। যে প্রেম তোমায় সোনা মনা বাবু করে তোমায় একটা টেডি বিয়ার বা একটা লাভ লেটার দিয়ে আটকে রাখে, সেই প্রেম তোমাকে আটকে দিচ্ছে। সেই প্রেমের কনস্ট্রাক্টটা ভীষণ রেস্ট্রিকটিভ। তুমি ওই আই লাভ ইউতেই আটকে গেলে, তোমায় সে বললো না যে তুই 5 বছর ঘুরে আয়, তুই একটা পিএইচডি করে আয়, কিংবা তুমি একটা পিএইচডি করে ফেলো। সেই প্রেম তোমায় বললো না যে তুমি ক্যারিয়ার করলে আমার ভালো লাগে। সেই প্রেম তোমায় কি বললো? তুমি বেগুন ভাজাটা পারো না, তুমি একটা ক্লারিক্যাল পরীক্ষা ক্র্যাক করতে পারো নি, তুমি একটা ব্যাংকিং পেলে না। তোমায় লিমিট করতে চায় যে প্রেম, সেই প্রেম ভিক্টোরিয়ান, সেই প্রেম প্রাগৈতিহাসিক, সেই প্রেমের উচিত ডাইনোসরের মতো অবলুপ্ত হয়ে যাওয়া। সেই প্রেম তোমায় ডিজার্ভ করে না। কিন্তু অস্কার ওয়াইল্ড সেটা দেখালেন কি সিরিয়াস ভাবে? না, মজা করে দেখালেন। এইরকম গাধা টাইপের লোকজনই তো প্রেম করে, এই ধরনের গাধা টাইপের লোকজনই সমাজ চালায়। তাহলে সমাজটা বেসিক্যালি কি? কমেডি, সার্কাস। সেই সমাজকে অস্কার ওয়াইল্ড জাস্ট কিক করেন, জাস্ট কিক দ্য সোসাইটি। হি গিভস আ ড্যাম। দ্য নেক্সট পয়েন্ট, আমার 1 ঘন্টা শেষ হয়ে গেছে, শুড আই কন্টিনিউ? Yes, ma'am, করুন। আচ্ছা আচ্ছা, বাবা সবাই খুব খুশি হয়েছে, আই উইল কন্টিনিউ। আচ্ছা, তোমরা ভারী ভালো ক্লাস। আচ্ছা, দ্য নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে, ও থ্যাংক ইউ ঈশিতা, ইউ হ্যাভ আ ভেরি কাইন্ড হার্ট জাস্ট লাইক ইউর ফেস। আচ্ছা, ম্যাটেরিয়ালিজম এক্সিস্টিং ইন ভিক্টোরিয়ান সোসাইটি। আবার আমি ঘুরে ফিরে আগের পয়েন্টটা থেকে টানছি। সবকিছু কিন্তু একটা জিনিস দেখো, সমাজ মানে হিউম্যান লাইভস আর দ্য আইডিয়াল মিরর। মানে তুমি নিজের দিকে তাকাও, তুমি দেখতে পাবে সমাজ কি। আমি একটা মজার ইনস্টেন্স দিচ্ছি। আই ওয়াজ আ ভেরি নটি স্টুডেন্ট, ঠিক আছে? স্কুলে ভয়ানক ছিলাম। তো সারাক্ষণ বদমাইশি করতাম, এই করতাম সেই করতাম, বাট আমি না কোনো পানিশমেন্ট পেতাম না। কেন বলো তো? আমি মোটামুটি পড়াশোনাটা ঠিক করতাম। সো অ্যাট আ ভেরি ইয়াং এজ আই আন্ডারস্টুড পড়াশোনাটা ঠিক করা ইজ সর্ট অফ আ গেট অ্যাওয়ে টিকিট ফর এনি কাইন্ড অফ ননসেন্স। আমি সারা জীবনই তাই দেখে এসেছি যে সবকিছুর একটা না গেট অ্যাওয়ে টিকিট থাকে। ভিক্টোরিয়ান পিরিয়ডে মেটেরিয়ালিজমটা ছিল হচ্ছে একটা গেট অ্যাওয়ে টিকিট। তোমরা যদি কখনো লন্ডন যাও, লন্ডনে একটা লেক আছে, তার নাম হচ্ছে সার্পেন্টাইন লেক। খুব
সুন্দর লেক, লেকের পাশে হাঁস ঘুরে বেড়ায়, তোমার দেখে মনে হবে আরে কি দারুণ। কিন্তু এই লেকটা কেন ফেমাস জানো? ওই লেকে লন্ডনে সব থেকে বেশি আত্মহত্যা হয়েছিল। কারা আত্মহত্যা করেছিল? বিভিন্ন মহিলারা, বিভিন্ন এজ গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপ মানে 18 থেকে 32 মধ্যে সব আত্মহত্যা করে ফেলছে। কেন? বিয়ের আগে প্রেগনেন্সি, বিধবা মহিলা প্রেগনেন্ট, হাজবেন্ড ছেড়ে চলে গেছে অন্য মেয়ের সঙ্গে, আত্মহত্যা। কিন্তু এই ধরনের মহিলারা কিন্তু প্রত্যেকেই মোস্টলি বড় ঘরের মহিলা। তার মানে তাদের সঙ্গে যে মানুষটি সম্পর্কে জড়িয়েছিল প্রিসাইজলি তার টাকা পয়সার জন্যই জড়িয়েছিল। তাই বুঝতে পারছো তো ভিক্টোরিয়ান ক্রেজ ফর ম্যাটেরিয়ালিজম, আমরা যে বলি যে ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল হচ্ছে গোল্ডেন এজ, ইকোনমিক্যালি কি সাউন্ড ছিল। ব্রিটিশ মিউজিয়ামে গেলে লেখা আছে দ্য গোল্ডেন এরা, ভিক্টোরিয়ান এজ, এরকম ভাবে লেখা আছে। কিন্তু অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? বড় লোক তো দাউদ ইব্রাহিম। ডু ইউ ওয়ান্ট টু বিকাম লাইক দাউদ ইব্রাহিম? নো। সিমিলারলি এই ম্যাটেরিয়ালিজমের উল্টো ভাগটা যদি তুমি দেখো, একজন লর্ড হাউস অফ লর্ডসে যায় ঘোড়ার গাড়ি টাড়ি করে, তার যদি 3টা গার্লফ্রেন্ড থাকে, সে যদি 2-1 বার বারে গিয়ে বা পাবে গিয়ে একটু মদ খেয়ে মারামারি করে, সে যদি 3-4টে ব্রথেলে যায়, লর্ডেদের গায়ে কি আর কাদা লাগে? কত পয়সা, তাই না? কুইন ভিক্টোরিয়া তাদেরকে পুষছে। তো ম্যাটেরিয়াল গেইনটা শুধুমাত্র মানে ফর দ্য সেক অফ মানি নয়, অলসো ফর দ্য সেক অফ দ্যাট সোশ্যাল টিকেট। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম পড়াশোনা করলে তোমার 7 খুন মাফ, তো ভিক্টোরিয়ান পিরিয়ডেও লর্ডদের বা হাউস অফ লর্ডস যারা মেম্বার ছিল তাদেরও পয়সা টয়সা থাকলে 7 খুন মাফ। তাই জন্য ম্যাটেরিয়ালিজমটা খুব ইম্পর্টেন্ট। আমরা দূর থেকে খালি দেখবো বাবা ভিক্টোরিয়ান পিরিয়ডে কত পয়সাই না করেছিল সবাই, সরকারের খাজানায় কত কিছুই না ছিল, তার অন্য গল্পটাও তো দেখবো, তাই না? আচ্ছা, এবার আবার আমি জেন্ডারে ফিরে আসবো, ইস্যু অফ ম্যানলিনেস। হ্যাঁ, অস্কার ওয়াইল্ড কিন্তু অপূর্ব সুন্দর ছিলেন। আমি প্রথমবার না অস্কার ওয়াইল্ড যে অস্কার ওয়াইল্ড জানতাম না, আমাদের সময় 3rd ইয়ারে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ছিল, এবং আমি একটা ক্যাজুয়ালি ছবি দেখছিলাম, দেখতে গিয়ে একজন ভেরি ইয়াং ম্যান ইন হিজ আর্লি 20s একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখে ভেবেছিলাম মানুষকে এত সুন্দর দেখতে হয়। আমার জীবনে দুবারই ঘটনাটা ঘটেছে, একবার লর্ড বাইরনের একটা ছবি দেখে আর একবার অস্কার ওয়াইল্ডকে দেখে। আই এম শিওর অল মাই ফিমেল ফ্রেন্ডস কাম স্টুডেন্টস হিয়ার উইল আন্ডারস্ট্যান্ড ইট, কারণ অনেকে হয়তো মোবাইল এতক্ষণে খোঁজাও স্টার্ট করে দিয়েছে। এরকম হয়, অস্কার ওয়াইল্ডকে দেখার পরে এরকম হয়, হতে পারে। যেমন there are female authors who are so beautiful, যেমন অরুন্ধতী রয়, she is very beautiful, just like that, এরকম হয়। বা ঝুম্পা লাহিড়ী। এবার এই ম্যানলিনেসটা অস্কার ওয়াইল্ডকে দেখে তোমার একটু অন্যরকম লাগবে। আমাদের আইডিয়া অফ ম্যান কেমন বলো তো? সালমান খানের মতো না শাহরুখ খানের মতো? ম্যাম একটু ব্রিফলি। শাহরুখ খান। হ্যাঁ হ্যাঁ, আশিস, ইউ ওয়ান্টেড ব্রিফ? হ্যাঁ ম্যাম, মানে আমি বুঝতে পারলাম না কেমন ভাবে আপনি জানতে চাইলেন। আচ্ছা, মানে এই বুঝেছি। প্রশ্নটা শুধু মেয়েদের কাছে ছিল, আমি এটা বুঝতে কখনোই না, কখনোই না। কেন ম্যানলি ছেলেরা বলতে পারে না? তুমি বলো তোমার ম্যানলি কি? ম্যাম আই এম আ ফ্যান অফ শাহরুখ খান, সো I am also a fan of Shahrukh Khan. ওকে ম্যাম। Okay. The thing is, manly is again a construct. একটা ছেলে যদি হঠাৎ করে বলে যে আমি আমি পাউডার লাগিয়ে আমি একটা হেয়ার ব্যান্ড লাগাবো, লাগিয়ে আমি এটা গিটার বাজাবো, ইটস নট ম্যানলি। সে তো একটা ম্যান। সো এই যে আইডিয়া অফ ম্যানলি, মানে ছোট চুল হলেই মহিলারা কুৎসিত হয়ে যান, বা ন্যাড়া হওয়াটা কি শুধু ছেলেদের এখতিয়ারে পড়ে? এটা কারা ঠিক করে? সমাজ। সমাজের কে দায়িত্বটা কে দিচ্ছে? কেউ দেয়নি। সমাজ ইজ লাইক দ্যাট জেঠিমা যে প্রত্যেক পাড়ায় থাকে এবং সব ব্যাপারে মন্তব্য করে। তুমি কেন চুলে রং করেছো থেকে শুরু করে তোমার জুতোর রং কেন হলুদ, সমাজ অনেকটা সেই জেঠিমার মতো, আউটডেটেড অ্যান্ড ইউজলেস। এবার এই ম্যানলিনেসটা যেটা অস্কার ওয়াইল্ড কটাক্ষ করছেন, যে ম্যানলিনেসের কোয়ালিটি হচ্ছে অনেস্টি, ব্রেভারি, কারেজ, স্মার্টনেস, মরালিটি কোশেন্ট, না এলজেরননের আছে না জ্যাকের আছে। তাহলে ম্যানলিনেসটা কি? ফাঁপা একটা আইডিয়া।
তোমরা যদি মন্দাক্রান্তা সেনের একটা কবিতা পড়ো, প্লিজ পড়ো, এটা গুগলে পাওয়া যায়। সেখানে বলছেন কবি যে জিন্স পরা ছেড়ে দিতে পারি, যদি বলো অন্য নারী হয়ে যাব অতি অনায়াসে। জিন্স পরা ছেড়ে দেওয়া যায় নদী হতে পেলে। সাঁতার জানো তো তুমি ছেলে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। নারীত্ব বা পুরুষত্ব দুটোই কনস্ট্রাক্ট। তুমি শাড়ি পরলেই নারী, আর তুমি ভীষণ জোরে জোরে কথা না বললে পুরুষ হতে পারবে না, এটা কোথাও লেখা নেই। ছেলে হলে কাঁদবে না, ছেলে হলে গোলাপি রং পরতে নেই, ছেলে হলে বেগুনি চশমা পরা মানা, কিংবা হলুদ জুতো পরলে লোকে প্যাঁক দেবে, কেন? দ্যাট ইজ হোয়াট অস্কার ওয়াইল্ড ইজ কোয়েশ্চেনিং ইন 1895, যে কেন আমার রুচি আমার নয়, কেন আমি যেটা চাই সেটা করতে পারি না, সমাজ আমায় বলার কে? এই কোয়েশ্চেনটা আমি আজকে যত সহজে করতে পারছি, এবং তোমরা একটা গোটা অডিয়েন্স সেটা শুনছো, 1895-এ কিন্তু, থ্যাংক ইউ জুহি, ভেরি ভেরি প্লিজড। সো যেটা আমরা 2021-এ ডিসকাশনটা করছি, 1890-তে ভাবা যেত না, কারণ 1895-এ কোনো মহিলা অধ্যাপিকা তার স্টুডেন্টের সাথে সামনাসামনি কথা বলার ধৃষ্টতা রাখেননি, তাকে সুযোগ দেওয়া হয়নি। এতজন মহিলা স্টুডেন্ট একটা পোস্ট গ্রাজুয়েশন ক্লাসে বসে আছে ঠিক 200 বছর বাদে, ভাবলে আমার গর্বে বুকটা ভরে যায়। I know the history, and I'm sure many of you do know the history as well, right? Oscar Wilde was questioning exactly this nonsensical structure that oppresses human beings of both the genders over centuries. And how is he doing that? With a bloody satire. শুধু কি সিরিয়াস কথা সিরিয়াসলিও বলা যায়? হীরক রাজার দেশেতে মনে নেই, বলে যে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। তো গানের মাধ্যমে বলছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। অস্কার ওয়াইল্ডও সেই রঙ্গটাই দেখছেন এবং রঙ্গটাই দেখাচ্ছেন রঙ্গমঞ্চে, নাটকের মাধ্যমে। ওকে, the last thing that you have to understand is এই ম্যানলিনেস আর ইনভার্টার স্ট্রাকচার অফ জেন্ডার এর সাথেই তোমরা একটু অ্যাড করে নাও দ্য আইডিয়া অফ ফ্রিডম অফ চয়েস। অস্কার ওয়াইল্ড কিন্তু চাইলে একটা কনভেনশনাল নাটক ইবসেন বা বার্নার্ড শ যেরকম লিখছিলেন সেরকম লিখতে পারতেন, কিন্তু উনি লিখলেন না, কারণ উনি জানতেন যে ভীষণভাবে দরকার লেখা হচ্ছে সত্যি, আর সত্যি বলার জন্য যেটা লাগে সেটা হচ্ছে সাহস। আমার নাটক কে দেখলো সেটা তো আমি ডিসাইড করতে পারি না, কিন্তু ওই যে একটা সময় না তোমাদের সবার এটা হবে। আজ থেকে ধরো 5 বছর বাদে তোমরা যখন কোথাও পড়াবে বা গবেষণা করবে, দেখবে তোমাদের মধ্যে একটা অ্যাটিটিউড আসবে, আই ডোন্ট কেয়ার এনিমোর। অস্কার ওয়াইল্ড সেই জায়গাটা পৌঁছে গেছিলেন, নইলে পাবলিকলি একটি পুরুষ 1895-এ তার পুরুষ প্রেমিকের সাথে হাত ধরে নাটক দেখতে আসতে পারতেন না। কমপ্লিটলি নয়, সবাই ছিছি করবে। He had reached that point. And আজকে আমরা যেটা যে জায়গায় দাঁড়িয়ে আছি, জানবে এর আগে হিস্ট্রিতে এরকম অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন যারা আমাদের শিখিয়েছেন বেয়াদব হতে, টু স্টে র, টু স্টে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টু স্টে ফিয়ারলেস। যে তোমার কথা শুনবো না, তুমি বয়সে বড় হতে পারো, তুমি আমার থেকে স্টেটাসে বড় হতে পারো, তোমার ব্যাংক ব্যালেন্স বড় হতে পারে, তোমার বাড়ি বড় হতে পারে, তোমার গাড়ি বড় হতে পারে, আমার মাথাটা তোমার নয়, আমার মনটাও তোমার নয়। তাই তুমি আমাকে রুল করতে পারো না, আমার চয়েসকে রুল করতে পারো না, কোনোভাবেই পারো না। এবং অস্কার ওয়াইল্ড কিন্তু এটা কোনো প্রতিবাদী কবিতা লিখছেন না, একটা নাটক, তাও হাসির নাটক। আমি যদি তোমাদের এগুলো না বলতাম তোমাদের কি মনে হতো কি মজার একটা নাটক লিখেছে। উনি না সমাজকে জাস্ট বলছে, আরে সার্কাস চালিয়ে যাও, আমি হাসবো, আই ক্যান পে ফর আ টিকিট ইন দ্য সার্কাস। আমি সার্কাসে বসবো, এই সার্কাস আমাকে এফেক্ট করবে না, কারণ আমি এর অনেক উপরে, আমার লেভেল অনেক উপরে। এই কাদা দাগ আমার গায়ে লাগে না, এই কালিমা সমাজের, আমার নয়। আমার আছে আমার হৃদয়, আমার সত্তা, আমি তাই দিয়ে কি করব? সাহিত্য। দ্য ক্লাস ইস্যু, দ্য কালচারাল কনফ্লিক্ট ইস্যু হ্যাজ বিন রিজলভড ইন দিস প্লে। এবং অস্কার ওয়াইল্ড এটাই বলছেন যে ভিক্টোরিয়ান পিরিয়ডের লোকজনরা ভীষণ মেটেরিয়ালিস্টিক ছিল। ক্লাসটা 1848-এ মার্কস বলছেন যে
এই রে, ওকে, আই টেক দ্যাট। যেটা হচ্ছে যে 19th সেঞ্চুরিতেই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা মানুষকে করাপ্ট করে দিচ্ছে, মানুষ তো টাকা পয়সা দিয়ে ভ্যালু করছে, মানুষের আর মানে সেই মনন, সেই চিন্তা ভাবনাটা আস্তে আস্তে কেমন মরিয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও অস্কার ওয়াইল্ড তার নাটকের ট্র্যাডিশনে রেখে যাচ্ছেন আগামী প্রজন্মের জন্য কি একটা রাস্তা, টু সি দ্যাট হোয়াট ইউ ক্যান ডু by exercising your rational faculty. হাসা যায় এবং টু বেয়ার। তোমরা যদি মিলান কুন্দেরার আনবিয়ারেবল লাইফনেস অফ বিইংটা পড়ো, তোমরা দেখবে যে সাবলীল ভাবে হাসতে তো আমরা ভুলে গেছি, আমরা এখন অদ্ভুত ভাবে হাসি। সবাই হাসে, তাই আমিও হাসি, মিম শেয়ার করে, জোক শেয়ার করে ফেসবুকে, সবাই হাসছে। বাট উই ডোন্ট লাফ লাইক আ চাইল্ড। একটা চাইল্ডকে তুমি দোলনায় বসে ঠেলে দাও, হা হা করে হাসবে, ওই হাসিটা তুমি আমি পারবো না আর, বিকজ উই হ্যাভ বিকাম আ পার্ট অফ দিস মনস্ট্রাস স্ট্রাকচার অফ সোসাইটি। অস্কার ওয়াইল্ড সেটা অনেকদিন আগেই বুঝতে পেরেছেন, তাই উনি 1895-এই বলছেন আমি আমার মতোই হাসবো, আমি আমার হাসির রসদ নিজেই খুলে নেবো। জেলে যেতে হয় যাবো, সেখানে গিয়ে সাহিত্য করবো, গালাগাল দেবে দেবে, ডোন্ট কেয়ার। প্রেম করতে বারণ করবে, তোর সামনে করলাম না, কিন্তু প্রেম আমি করবো। আমার লাইফ, একটাই লাইফ, লিভ লাইফ অস্কার ওয়াইল্ড সাইজ। বোঝা গেল? So to conclude the lecture, I have one thing to say. Remember that you have to quote a few critics. তোমাদের যদি বিবলিওগ্রাফি লাগে, প্লিজ রিচ আউট। আমার মেল আইডি হচ্ছে সেনগুপ্তা SEN, লিখে দেবো, কোথায় লিখে জানো? আচ্ছা এইখানে। I'm not very tech savvy like you all. দাঁড়াও, সেনগুপ্তা 1992@gmail.com. Yeah, that's my and if you do not see my full name, this is my full name. And অস্কার ওয়াইল্ড দেখে তোমাদের, মানে অস্কার ওয়াইল্ড আমি যদি তোমাদের অনেকদিন ক্লাস নিতাম, আমি তোমাদের সিনেমাটা দেখাবার চেষ্টা করতাম, কিন্তু আনফরচুনেটলি সেটা দেখাতে পাচ্ছি না। I thoroughly regret that, but তোমরা পারলে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্টের সিনেমাটা দেখে নিও। ওকে, ভীষণ ভালো সিনেমা। And now I will take questions. Bring it on. ইশিতা বলেছে ইয়েস, এরকম হওয়া উচিত। I agree with you, ইশিতা. Stay unapologetic. Questions please. ম্যাম, হ্যাঁ ম্যাম, বলছি একটু জোরে বলো আশিস, একটু জোরে বলো। হ্যাঁ ম্যাম, বলছি দ্য ভ্যালু অফ মানি কি দ্য ভ্যালু অফ লাভের থেকে লাভকে ওভারশ্যাডো করে গেছে এই প্লেতে? না বাবু, ব্যাপারটা হচ্ছে কি, অস্কার ওয়াইল্ড বলছেন যে এই সমাজটা এত জঘন্য যে এখানে প্রেমেরও না মূল্যায়ন হচ্ছে টাকায় পয়সায়। তোমায় বড় ঘরের হতে হবে, তোমার টাকা পয়সা থাকতে হবে। উনি অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটিটা ভিক্টোরিয়ান পিরিয়ডে, তাকে মক করছেন যে রে এইরকম টাকা পয়সা দেখে, নাম ঠিকানা দেখে, বাড়ি ঘর দেখে, তার উপরে প্রেমে পড়ে। ওকে ম্যাম, যেমনটা বললেন অস্কার ওয়াইল্ড ওয়াজ এ গে অ্যান্ড হি হ্যাড টু সাফার ভেরি মাচ ফর হিজ সেক্সুয়াল আইডেন্টিটি। ম্যাম, এই যে সেক্সুয়াল আইডেন্টিটি কি অস্কার ওয়াইল্ডকে অ্যান্টি ফেমিনিস্ট তৈরি করে দিয়েছিল? কারণ এতে আমরা দেখতে পাচ্ছি যে উমেনদের প্রতি একটা কোথাও না কোথাও বিদ্বেষ, যেমনটা বুঝলাম। ভেরি ভেরি ওয়েল ফ্রেমড কোয়েশ্চেন। কিন্তু দেখো, উনি এখানে না অ্যান্টি ফেমিনিস্ট করছেন না, উনি যেটা করছেন, উনি দেখাচ্ছেন যে সমাজের মহিলারা এরকম হয়ে গেছিলেন। অবভিয়াসলি উনি জেনারেলাইজ করছেন, যেটা অন্যায়। কিন্তু ভিক্টোরিয়ান যুগে না মহিলাদের এরকমই দশা ছিল। দে ওয়ার ভেরি ক্যালকুলেটিভ। ধরো তোমার বাড়িতে যদি 100 টাকা থাকে, তুমি তো 100 টাকাটা চেপে চেপে খরচা করবে। এই মহিলাদের তো কোনো লাইফ নেই, মহিলাদের এডুকেশন দেওয়া হয় না, এই মহিলাদের চাকরি করতে দেওয়া হয় না, এই মহিলাদের অন্য কোনো অর্থকরী স্বাধীনতা নেই। কি করবে বিয়ে ছাড়া? দুটো জব আছে, তোমরা জেন অস্টেন পড়েছো নিশ্চয়ই, দুটো জব মহিলাদের জন্য অ্যাভেলেবল। একটা গভর্নেন্স, একটা হচ্ছে স্কুলের মাস্টারি, তাও বড় স্কুল নয়, প্রাইমারি স্কুল। এবং সেই প্রাইমারি স্কুলে মহিলাদের কোনো টয়লেট থাকতো না। তোমরা যদি এমা নভেলটা পড়ো, জেন অস্টেনের এমার দিদিকে বলছে এই আমি বিয়ে করবো না, আমি চাকরি করবো। এমা দিদি বলছে কি চাকরি করবি? বলছে স্কুলে পড়াবো। স্কুলে তো টয়লেট থাকে না। মানে টয়লেট না থাকার কি সমস্যা
সেটা আশা করি তোমাদেরকে বলে দিতে হবে না, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা সবাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সিটিজেন, তাই না? So women did not have any career option, and Victorian society was not giving them anything easy. So অস্কার ওয়াইল্ড যেটা করছেন জেনারেলাইজ, ওনাকে আমি অ্যান্টি ফেমিনিস্ট বলতে পারি না, হি ওয়াজ ভেরি বিটার এগেইনস্ট দ্য সোসাইটি অ্যাজ আ হোল। ছেলেদের ব্যাপারে ইয়ার্কি মেরে যাচ্ছেন, ছেলেরা কি এরকম হয়, কেউ এটা অতিরঞ্জিত করছে। ফার্স বা স্যাটায়ারের একটা প্রপার্টি হচ্ছে অতিরঞ্জিত করে কথা বলা। আমরা কি ওরকম নাচতে নাচতে ন্যাকা ভাবে কথা বলি? আমরা তো নর্মালি কথা বলি। কোনো মেয়ে কি কাউকে বলে তোমার নাম আর্নেস্ট বলে তোমায় বিয়ে করতে চাই? এটাও তো এটা একটা ফ্যান্সি, এটা একটা মেক বিলিভ ওয়ার্ল্ড, কিন্তু সেই মেক বিলিভ ওয়ার্ল্ডের ছায়াটা রিয়ালিটিতে দেখা যাচ্ছে এবং রিয়ালিটির ছায়াটা মেক বিলিভ ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে। সাহিত্যের তো সেটাই ধর্ম, প্রিজমের মতো করে দেখাবে তোমায় ঘূর্ণি, তুমি বুঝতে পারবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। ওকে ম্যাম। এনি আদার কোয়েশ্চেন? ম্যাম বলো। ম্যাম বলছিলাম যে ওনাকে যারা ওনার সময় ক্রিটিসাইজ করছিলেন তাদেরকেই কি মেনলি এটা দিয়ে মানে বুঝিয়েছেন, মানে ক্রিটিসাইজ যেভাবে করছে তার হ্যাঁ। সেটাকে দিয়ে মানে হ্যাঁ, উনি criticize সবাইকে, করছেন। উনি সমাজকে দেখাচ্ছেন যে তোমরা যাই করো, দিস ইজ হোয়াট ইউ আর, তোমার লেভেল এর উপরে নয়। যেগুলো দেখে হাসছো আসলে তোমরাও এরকমই, হয়তো একটু 19-20, তোমাদের এর থেকে বেশি হ্যাঁ মানে হবে না। ক্রিটিসাইজ করা। এক্স্যাক্টলি। তোমাকে তো আমি মানে, অনেকে তো গালে হাত দিয়ে চড় মারে, কেউ মুখের ভাষায় চড় মারে। অস্কার ওয়াইল্ড নাটক লিখে চড় মেরেছে। ওকে ম্যাম। থ্যাংক ইউ সোহেলি। নেক্সট কোয়েশ্চেন। ম্যাম আরেকটা প্রশ্ন ম্যাম। ম্যাম যেমনটা বললেন যে কমেডি অফ ম্যানার্স বা উইচারলি ইথারেজ বা সেরিকানের যে রাইভেল বা অন্য একটা যে আপনি বললেন, তো তার একটা কথাও আমরা দেখতে পাই ম্যাম, সেক্সুয়াল লিসেন্টাসনেস তো সেখানে ডমিনেট করে কমেডি অফ ম্যানার্স। না, সবকটায় নয়, একটা আছে। তার কারণ হচ্ছে রেস্টোরেশন কমেডি ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ কালচার, কারণ চার্লস দ্য সেকেন্ড তো ফ্রেঞ্চ কালচারটা নিয়ে এসেছিলেন। কিন্তু বুঝতে হবে, আমি তোমাকে এখানে সেক্সুয়াল লিবার্টির কথা বলছি না, আমি যেটা বলার চেষ্টা করছি এই ফার্সিক্যাল টোনটার কথা। এই যে সম্পর্কের ঘেরাটোপে একটা হাস্যকর সিচুয়েশন তৈরি হচ্ছে, এই কনফিউশনটা যেটাকে আমরা কার্নিভালেস্ক বলে থাকি, বাখতিনিয়ান ইডিয়ামে আমরা কার্নিভালেস্ক বলে থাকি, এই টপসি টার্ভি হয়ে যাওয়ার কালচারটা আগেও দেখা গেছে। তার কারণটা হচ্ছে তখনও কিন্তু, ইফ ইউ রিমেম্বার, তখনও কিন্তু একটা কালচারাল ফ্লাক্স ছিল অন্য কারণে, এখনো একটা কালচারাল ফ্লাক্স আছে অন্য কারণে, কিন্তু কালচারাল ফ্লাক্স আছে। বোঝা গেছে? আমি তোমাকে জাস্ট বলেছি ক্রস রেফারেন্সিং এ মেনশন করে দিও, এতে নাম্বারটা ভালো ওঠে। ওকে ম্যাম। ওকে ম্যাম লাস্টের যে পয়েন্টটা বললেন দ্য আইডিয়া অফ, ওটা একবার একটু বলবেন? বাবু বুঝতে পারলাম না, আর একবার একটু বলো। মোরাল প্যারাডক্সিতে যেটা আপনি লাস্টে একটা ম্যানলিনেসের পর বললেন দ্য আইডিয়া অফ, ওই পয়েন্টটা একবার একটু বলবেন? মরাল প্যারাডক্সের পরে আইডিয়া অফ ম্যারেজ বলেছি। আইডিয়া অফ না ম্যারেজ ম্যাম, না, কোনটা? তারপরে এই হিপোক্রেসি অফ ম্যানলিনেস, তারপরে আপনি একটা পয়েন্ট বলেছেন। সর্বনাশ করেছে। আইডিয়া অফ লাভ অ্যাজ আ কনস্ট্রাক্ট। ঠিক আছে। আসলে আমার নোট লেখার খাতার অবস্থা হচ্ছে এই রকম, মানে এখান থেকে কিছু খুঁজে পাওয়াটা মানে ইটস ইম্পসিবল। আই এম ভেরি ঘাটা পারসন, আই কান্ট ডু থিংস ইন অর্ডার। আমাদেরও এরকমই হয়, যখন হ্যাঁ। লিখি তখন স্পিডে লেখা হয় যে কোথায় কিভাবে লিখি মনে থাকবে না। কিন্তু একটা সাজেশন দিয়ে শুনে রাখো, এম এর সময় না ফাইল করবে, একদম পেপার ওয়াইজ ফাইল করে দেবে, না হলে পরীক্ষার আগের দিন যে গন্ডগোলটা হয় না, মানে ওটা একটা মানে ম্যাসাকারের জায়গায় চলে যায়। আর এগুলো সব নেটে লাগবে, কিন্তু এম এর কিন্তু কেউ কিছু হারিও না, ঠিক আছে? ওকে ম্যাম। Any other question? Any other comment? Anything that you want to talk about? তোমার কেমন লাগলো? ম্যাডাম সাবটাইটেলটা একবার বলুন। সাবটাইটেল হচ্ছে a trivial comedy for serious people. এই সিরিয়াস পিপল কারা বলো তো? সহেলি কোশ্চেনটা করলে না আমাকে একটু আগে, কাদেরকে অ্যাটাক করছে? এই সিরিয়াস পিপলদের অ্যাটাক করছে, ভিক্টোরিয়ান।
হ্যাঁ মানে এখানে সিরিয়াস পিপলদের ওটা মানে স্যাটারিক্যাল ভাবেই ওই এদের Yes. বলেছে সিরিয়াস পিপল। Absolutely. So, shall we call it a day? And I hope to see you all very soon again. আর কোনো প্রশ্ন আছে? তোমাদের যদি কারো লেখা দেখাতে হয় ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর উপরে, প্লিজ রিচ আউট, কোনো প্রবলেম নেই। ফেসবুক, ইনস্টা তো থাকি না, বাট ফেসবুক অ্যান্ড ইমেল, রাইট? আশিসের কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আমি তো করলাম অনেকগুলো প্রশ্ন, আচ্ছা আরো ছিল ম্যাম, বাট ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে আমাকে লিখে পাঠিও প্রশ্ন। আই এম শিওর উই উইল টক অ্যাবাউট ইট। ঠিক আছে, সো Okay, ma'am, okay. I want you all to stay very safe. The importance of staying safe is also very important. ওকে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, কিপ ইন টাচ। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ অল। ম্যাম আপনিও সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। Thank you so much, ma'am. মোস্ট Thank you, ওয়েলকাম, ma'am. ইট ওয়াজ আ বিউটিফুল Ma'am. আফটারনুন। হ্যাঁ বলো বলো ম্যাম, বলো। হ্যালো হ্যালো, আমি শুনছি জুহি, বলো বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ম্যাম বলো। বলছি আমি একটু distract হয়ে গিয়েছিলাম, আমার একটা কোশ্চিন আছে। করো করো। হ্যালো, হ্যাঁ জুহি, তোমার নেটওয়ার্কটা কাটছে, তুমি কি লিখে দেবে কোশ্চেনটা? শোনা যাচ্ছে না। তুমি কি তাহলে আমাকে লিখে দেবে কোশ্চেনটা? তোমার নেটওয়ার্কটা কাটছে। আচ্ছা, জুহি নেটওয়ার্কটা থেকে আই এম শিওর শিল গেট ব্যাক টু মি, নইলে we can always find some other means to solve her doubts. trying to say He's trying to say, but we কিছু can't শুনতে hear. পাচ্ছি না রে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ও কিছু একটা বলার চেষ্টা করছে। নেটওয়ার্কটা সবসময় বিট্রে করে দে, তা আমাদেরও হয়। ম্যাম হ্যাঁ বলো, আমি শোনা শুনছি। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বলছি ম্যাম, অস্কার ওয়াইল্ড আর্নেস্ট নাম দিয়ে নেমটা ডিলিং করলো কেন? কোনো কি স্পেশাল রিজন আছে? নাম ইয়েস, নিয়ে আর্নেস্ট মানে কি? আর্নেস্ট মানে হচ্ছে সিরিয়াস, সিনসিয়ার। ওই নামটাই মকারি করছে যে সিরিয়াস হওয়ার কত সমস্যা, যে কারণে সাবটাইটেলে লিখেছে আ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল। যদি সিরিয়াস না লিখতো, আর্নেস্ট পিপলও লিখতে পারতো, কিন্তু ওখানে ওয়ার্ড প্লেটা করেছে। একটা লোকের নাম কি আর্নেস্ট হলে মানে কি লেভেলে একটা কেওস হতে পারে, দ্যাট ইজ হোয়াট হি হ্যাজ বিন ট্রাইং টু সে। মানে বেসিক্যালি তো ফার্স, বেসিক্যালি তো জিনিসটার কোনো মানে নেই। হি ইজ লাফিং অ্যাট লাইফ ইন অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে, উইথ অ্যান ইন্টেলেকচুয়াল উইট। বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাম ম্যাম। ম্যাম, ম্যাডাম বলছিলাম এখানে আচ্ছা বল। একজন একজন করে বল বাবা। হ্যাঁ কৌস্তব বলো। ম্যাম বলছিলাম এখানে লেডি ব্যাকনেল ছাড়া তো আমরা কাউকে সিরিয়াস দেখতে পাচ্ছি না, তাহলে কি উদ্দেশ্যে বলছি? লেডি ব্র্যাকনেলও সিরিয়াস নয় তো? না ম্যাডাম, ওর মানে এই দিক থেকে সিরিয়াস যে ওর মেয়েকে ভালো। হ্যাঁ বাকিরাও তো সিরিয়াস, তুমি দেখছো না? একটা মেয়ে একটা ছেলের নাম পছন্দ বলে সেই ছেলেটা যাচ্ছে আবার নাম পাল্টাতে চাচ্ছে, এদিকে এলজেন্ডনও যাচ্ছে নাম পাল্টাতে চাচ্ছে। এরা কি লেভেলের সিরিয়াস? মানে দেখো, এখানে সিরিয়াস কেউই নয়, এটা একটা অতিরঞ্জিত করা হচ্ছে। ইউ গেটিং ইট? এবার লেডি ব্র্যাকনেল যতটা করছে অতটাও হয়তো বাড়াবাড়ি করা হয় না, ওটাও একটু ওভারডু করেছে, সবটাই ওভারডু করেছে। হ্যাঁ তোমরা ম্যাডাম যদি রবি তাও ঠাকুরের হাস্য কৌতুকটা পড়ো, তোমরা একটা সাহিত্যটা না, মানে শুধু ইংরেজি সাহিত্য পড়ো তো আবার সিলেবাস দেখে দেখে, সাহিত্যটা একটু বাইরে গিয়ে পড়ো, তোমরা দেখতে পাবে যে ইটস মাচ মোর ইন্টারেস্টিং। হ্যাঁ বলো, কি বলছিলে? বলছিলাম তাহলে মানে তারা মানে মানে ওই একটা নামের পেছনেই কেন ছুটে বেড়াচ্ছিল? কারণ এটা একটা ফার্স। ফার্সের প্রপার্টি হচ্ছে টু টেক সামথিং অ্যান্ড দেন কিপ ব্র্যাগিং অ্যাবাউট ইট, অ্যান্ড দেন কিপ টকিং অ্যাবাউট ইট অ্যান্ড লাফিং অ্যাবাউট ইট।
মানে ফাইনালি রিডারদের বা অডিয়েন্সের কাজ হচ্ছে এটা হাসা। এটার মধ্যে তুমি কোনো মানে খুঁজতে যেও না, ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফর্ম, যে ফর্ম নিয়ে হাস্য রসটা তৈরি হচ্ছে, দ্য হিউমার এলিমেন্ট, এর ভিতরে ঢুকতে যেও না। আর্নেস্ট কারণ হি ইজ ক্রিটিসাইজিং অর হি ইজ মকিং দ্য সিরিয়াস পিপল রাদার দ্য ভিক্টোরিয়ান পিপল। বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। Okay, so now that we are almost done with it, সবাই ভালো থেকো, keep in touch, ঠিক আছে? ম্যাম আরেকটা বলে দিই আপ- ম্যাম, আরেকটা করো। ম্যাম বলছি, এলিজাবেথ গাস্কেল বা ব্রন্টে সিস্টারদের সময়ে এভাবে লেখা তো নিশ্চিতভাবে তাকে কিছু না কিছু কনসিকোয়েন্সেস তাকে দিতে হয়েছে, জানতে পারি যে এলিজাবেথ ইম্পর্টেন্ট অফ গাস্কেল তো বিং 1860s এ লিখছে, তার 30-35 বছর বাদে অস্কার ওয়াইল্ড লিখছে। তুমি অস্কার ওয়াইল্ডের সালটা দেখো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, মানে ওরা তো ভিক্টোরিয়ান এজের নোভেলিস্ট, মানে উমেন নোভেলিস্ট, তো তাদের সময়ে এভাবে লেখা মানে তারা লিবার্টিকে প্রমোট করছে আর এই কোথাও না কোথাও মকারি করছে, তো কোনো কনসিকোয়েন্স দেখতে পাই? তুমি কি সাহিত্যের একেবারে রসবোধে বঞ্চিত? একজন নভেলিস্ট একজন না, ম্যাম। ফার্স রাইটারকে কেন ক্রিটিসাইজ করবেন? কারণ তাদের দুজনের কনসার্নটাই সেম। গাস্কেল যদি রুথে লিখে থাকেন রুথের দুর্দশার কারণ, বা ধরো ইয়েতে লিখছেন শার্লট ব্রন্টে জেন এয়ারে লিখছেন যে জেনের কত কষ্ট, জেনের চাকরি বাকরি নেই, সেই তো কনসার্নটা একই। গোয়েন্ডোলেন যদি ম্যারেজ ম্যাটেরিয়াল না হয়ে একটি ব্যাংকার হতো, কিংবা মানি লেন্ডার হতো, কিংবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো, তাহলে কি গোয়েন্ডোলেন একটা ছেলের পেছনে দৌড়তো? কখনো নয়। কনসার্নটা সেম, ওয়ে অফ এক্সপ্রেশনটা আলাদা। তারাও ভিক্টোরিয়া সোসাইটিকে ক্রিটিসাইজই করছে ইন দেয়ার ওন ওয়ে, অস্কার ওয়াইল্ডও তাই করছে ইন হিজ ওন ওয়ে। গুড অর ব্যাড দুটোতেই থাকে। লেখক তো আর ঈশ্বর নয় রে বাবা, লেখক তো মানুষ। তোমাদের কেন মনে হয় যে লেখক ঈশ্বর, পারফেক্ট হবেন সবকিছু? এরকম হয় না। নাথিং ইজ পারফেক্ট ইন লাইফ এন্ড ইট ডাজন্ট হ্যাভ টু বি পারফেক্ট। পারফেকশন ইজ অ্যান ওভারহাইপড থিং। বোঝা গেল? ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা আনসার লেখো। লিখে যদি মনে হয় ইউ ওয়ান্ট টু শো মি ইয়োর রাইট আপস, আই উড বি ভেরি হ্যাপি টু টেক এ লুক। ওকে, চলো ভালো থেকো, বাই। আপনিও ভালো থাকবেন ম্যাডাম। থ্যাংক ইউ, বাই।